মার্কেটিং এর সাথে সাইকোলজির সম্পর্কটা আসলে কেমন? মানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা কি? মানুষের পকেট থেকে টাকা বের করা। এর থেকে কঠিন তো আর কিছু হইতে পারে না। তো সেই কঠিন কাজটাই মার্কেটিং এ সেলসে আমরা অনায়াসে করে যাচ্ছি। ডিটারজেন্ট পাউডারের ইতিহাসে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই একটা লাইনের থেকে বেস্ট আর কিছু নাই। এবং আপনি সার্ফ এক্সেলের হিস্ট্রি ঘেঁটে দেখেন, এই যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এই ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইন সার্ফ এক্সেলকে মার্কেট লিডারের আসনে বসিয়ে দিয়েছে। সাকসেসফুল ব্র্যান্ডগুলা সাইকোলজিকে মার্কেটিং এ কিভাবে কাজে লাগায়? মার্কেটিং দিন শেষে হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে। মার্কেটিংয়ের কোর জায়গাটাই আসলে হিউম্যান সাইকোলজি। এখন মানুষের সাইকোলজি এক এক সময় এক একভাবে ট্রিগার্ড হয়। আমাদের সাইকোলজিতে হচ্ছে যে এমন কোনো কমন রুল নাই যেই রুল দিয়ে আপনি দুনিয়ার সবাইকে ব্যাখ্যা করে ফেলতে পারবেন। মার্কেটিং এর একটা জনপ্রিয় টার্ম আছে নিউরো মার্কেটিং। এটা সম্পর্কে যদি বলতেন বিস্তারিত। বড় বড় কর্পোরেটসগুলো দেখবেন যে সবসময় কর্পোরেট পলিটিক্স জিয়ে রাখে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। বেড়ে গেলে ছেটে দেয়, আর কমে গেলে একটু ঘি ঢেলে উস্কানি দিয়ে বাড়ায় দেয় আর কি। ফেসবুক মার্কেটিং নিয়ে তো আমরা বেশ অনেক কিছুই ২টা এপিসোড আলোচনা করছি। ফেসবুকের বাইরেও অনেক মার্কেটিংয়ের অনেক বিষয় আছে, যে ব্যাপারগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। অনেকে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা সবাই আস্ক করছে, কেউ সেলস ফানেল নিয়ে জানতে চায়, কেউ রিটার্গেটিং, কেউ অন্যান্য অনেক বিষয় নিয়ে জানতে চাচ্ছে। বাট সব কিছুর কিন্তু একটা শুরু থাকা উচিত, রাইট? সব কিছুর একটা এমন কোনো বিষয় আমার জানা উচিত যেই বিষয়টাকে টার্গেট করে আমি অন্যান্য সকল বিষয় আমি ফোকাস দিতে পারবো। সো সেই ব্যাপারটা আসলে কি? আমি কোন টপিকটা চুজ করলে আমি সব কয়টা টপিক আমার ফোকাস দেওয়া হবে? মানে একেবারে গোড়ায় হাত দিয়ে দিবেন। ঠিক আছে, গোড়ায় হাত দেওয়ার বিষয়টা কি, ধরেন সেলসের তো দুনিয়াব্যাপী অনেক মনীষীরা অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন যে হোয়াট ইজ সেলস। কারণ কি দেখেন, থিওরিটিক্যালি আমরা যখন হচ্ছে যে কোনো একটা ডেফিনেশন সেট করি তখনই কিন্তু হচ্ছে যে তার গতি প্রকৃতি ডেস্টিনেশন সেট হয়ে যায়, রাইট? তো যে কারণে দেখবেন যে যে কোনো বিদ্যায় বা যে কোনো সাবজেক্টে আগে হচ্ছে যে ডেফিনিটিভ সেট আপটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি, ডেফিনেশনটা। তো আমি সেলসের টোটালি ডিফারেন্ট ডেফিনেশনে বিলিভ করি। মানে আমার কাছে সেলসের ডেফিনেশন হচ্ছে যে টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, যেটা কিনা আমরা জন্মের পর থেকেই করে আসছি। ঠিক আছে, মানে কাউকে কোনো কিছু করার জন্য কনভিন্স করা এবং কনফার্ম করা সে ওটা করেছে, দিস ইজ সেলস। সেলস মানে যে শুধু প্রোডাক্ট বিক্রি করা, সার্ভিস বিক্রি করা তাই না। আমরা হচ্ছে যে জন্মের পর থেকে, এই যে জন্ম, একটা মানব শিশু জন্মানোর পর সাথে সাথে একটা কান্না করে ওঠে, সে কিন্তু কনভিন্স করে ফেলে আমাকে টেক কেয়ার করো। ঠিক আছে, তো এইখান থেকেই কিন্তু আমাদের কনভিন্স করা শুরু হয় এবং আমরা জীবনের প্রতি পদে পদে কাউকে না কাউকে কনভিন্স করে করেই কিন্তু আসছি আর কি। প্রতিদিন বিভিন্ন লোককে কনভিন্স করি, রাইট? তো যখনই কাউকে কনভিন্স করার বিষয়ে আসে এবং এবং কনফার্ম করার বিষয় আসে, যার জন্য কনভিন্স করেছি সেই কাজটা সে ডান করেছে, রাইট? শুধু কনভিন্স করলে তো হবে না, এটাকে মেক শিওর করতে হবে যে ডান। তো সেই জায়গাটাতেই আসে হচ্ছে যে সাইকোলজির জায়গা। কারণ মানুষের সেলসের মূল কাজ কি, মার্কেটিংয়ের মূল কাজ কি, হিউম্যান সাইকোলজিকে হচ্ছে যে ট্রিট করা, হিউম্যান সাইকোলজিকে ইউটিলাইজ করে, ইউজ করে এবং কোনো কোনো ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট করে তাকে হচ্ছে যে কোনো কিছু কিনতে বাধ্য করা। তো সেই জায়গাতে হিউম্যান সাইকোলজি এবং সেলসের জন্য যে রিলেভেন্ট যে সাইকোলজিক্যাল জায়গাগুলো আছে, এই জিনিসগুলো যিনি যত ভালো বুঝবেন তার সেলস তত ভালো হবে, তার মার্কেটিং ক্যাম্পেইন তত ভালো হবে। এবং এই জায়গাটা হচ্ছে যে যদি আমরা অ্যাভয়েড করে যাই তখনই হচ্ছে যে আমাদের ডাউট তৈরি হওয়া শুরু করে, এটা কাজ করবে কি করবে না। এবং আলটিমেটলি দিন শেষে দেখা যায় যে কয়েকটা কাজ করছে, কয়েকটা কাজ করছে না। হয় না এরকম যে আমরা ক্যাম্পেইন রান করছি, অ্যাড রান করছি, আমরা অ্যাক্টিভেশনে যাচ্ছি, কিন্তু হচ্ছে যে 2 দিন ভালো সেল হয়, 3 দিনের দিন সেল হচ্ছে না। অথবা এই সপ্তাহে ভালো সেল হচ্ছে, পরের সপ্তাহে খারাপ সেল হচ্ছে, তারপরের সপ্তাহে আবার ভালো সেল হচ্ছে। আমরা বুঝতেছি না যে ওয়াই, কেন ভালো হচ্ছে সেটাও বুঝি না, কিন্তু যখন ভালো হয় তখন তো বোঝার প্রয়োজনও হয় না।
ঠিক আছে, যে না খুব ভালো সেল হচ্ছে, কিন্তু যখনই খারাপ হচ্ছে তখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে মাথা টাথা খারাপ হয়ে যায় যে ভাই কেন সেল হইলো না। তো এই যে সাইকোলজিক্যাল জায়গাটা আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কনজিউমারের সাইকোলজিক্যাল জায়গাটা ধরতে পারছি না, বুঝতে পারছি না বলেই বুঝতে পারছি না যে এই কন্টেন্টটায় কেন ভালো সেল আসছে না, এই কন্টেন্টটা দিয়ে কেন ভালো সেল আসছে। অতএব কন্টেন্ট বলেন, এইখানে হচ্ছে যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো না বুঝলে কন্টেন্ট দিয়ে আসলে আর যাই হোক সেল হবে না। আপনার সেলস ফানেল বলেন, সেলস ফানেল মানে কি, আমাদের যেমন গতকালকে আমি একটা ওয়ার্কশপ করাচ্ছিলাম আর কি, তো ওইখানে হচ্ছে যে ধরে ধরে বলছিলাম যে সেলস ফানেল মানে এই না যে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, তারপর গিয়ে কনভার্সন। তো ধরেন দুনিয়ার কোনো মার্কেটে কি এমন ঘটনা ঘটে যে আপনি ধরেন একটা সাবান নিয়ে এসেছেন মার্কেটে, 2 মাস ধরে অ্যাওয়ারনেস করবেন, পরের 2 মাস ধরে হচ্ছে যে এঙ্গেজমেন্ট করবেন, তারপরে 2 মাসে গিয়ে হচ্ছে যে আপনি সেল কনভার্সন করবেন, তাহলে এই যে মাঝখানে যে 4 মাস, মাঝখানে 4 মাস কি মানুষ সাবান না কিনে থাকবে? সেটাই। যে না আচ্ছা তানভীর ভাই তো সাবানের ব্র্যান্ড নিয়ে এসেছে, উনি অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট এগুলো শেষ করে সেলসে যখন যাবে তখনই আমি সাবান কিনে হচ্ছে যে গোসল করব, টয়লেট করে হাত ধোবো, তার আগ পর্যন্ত আমি গোসলও করবো না, টয়লেট করে হাতও ধোবো না। বিষয়টা তো কোনোভাবেই এরকম না। বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে যে এইরকম একটা ভি শেপের স্টেজ বাই স্টেজ ওয়ার্ক না, এইটা একটা ও শেপের ইকোসিস্টেম। একটা মার্কেটে একই সাথে হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস চলতে হবে, এঙ্গেজমেন্ট চলতে হবে, কনভার্সনও চলতে হবে। যেইটার যে অডিয়েন্স সেই অডিয়েন্সের জন্য সেই ধরনের কন্টেন্ট, এবং যে যে স্টেজে আছে সে সেই স্টেজ থেকে পরের স্টেজে যাবে। যে নন অ্যাওয়ার্ড তাকে অ্যাওয়ার্ড করা, যে হচ্ছে যে নন এঙ্গেজ তাকে এঙ্গেজ করা, যে নন কনভার্টেড তাকে কনভার্ট করা। 3টা কাজই সাইমনটেনিয়াসলি চলতে হবে। অথবা সেলস ফানেলে যদি 3টার জায়গায় 9টা ধাপ থাকে, প্রত্যেকটা ধাপ সাইমনটেনিয়াসলি চলতে হবে, রাইট? তো এই জিনিসগুলো কখন আপনি ডিফাইন করতে পারবেন? যখন হচ্ছে কিনা আপনার সেলস ফানেলের বাহাইন্ডে আপনার কাস্টমার জার্নিটা গোছানো থাকবে, তার লাইফ সাইকেলটা গুছানো থাকবে, তার বায়ার পার্সোনা গুছানো থাকবে। এবং এই যে দেখেন কাস্টমার জার্নি বলেন, লাইফ সাইকেল বলেন, বায়ার পার্সোনা বলেন, এই প্রত্যেকটা জায়গা থেকে আসলে আমরা করিটা কি? কাস্টমারের সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা করি, তার বিহেভিয়ার দিয়ে তার সাইকোলজি বোঝার চেষ্টা করি, তার জিও লোকেশন দিয়ে তার সাইকোলজি বোঝার চেষ্টা করি। ধরেন পাহাড়ি অঞ্চলের মানুষকে হচ্ছে যে প্রচুর পরিশ্রম করতে হয়, তাদের সাইকোলজি একরকম। যারা হচ্ছে যে নদীর পাড়ে থাকেন তাদের হচ্ছে যে ঝড় ঝঞ্ঝা সামলাইতে হয়, বন্যা সামলাইতে হয়, নদী ভাঙন সামলাইতে হয়, তাদের কালেকটিভ সাইকোলজি একরকম। যারা সমতলে থাকেন, উঁচু জমিতে থাকেন, ধরেন আমার যশোর অঞ্চলের মানুষ, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর, তো যশোরের মানুষজন জীবনে কখনো বন্যা দেখে নাই। গত 50-100 বছরের ইতিহাসে যশোরে 1বার বা 2বার জলাবদ্ধতা হয়েছে, ওইটারে বন্যা বলে না, বন্যা বলে না। ওইটা বন্যা অন্য জিনিস, ঠিক আছে? তো তো বন্যার স্মৃতি এই যেমন অঞ্চলের মানুষের 2000 সালে জি একবার জলাবদ্ধতা রাইট, হয়েছিল। এটা বন্যা না কিন্তু, না। এটা পানি উঠে আসছে, উপচে পড়ছে। তো এই মানুষ, এই অঞ্চলের মানুষের কালেকটিভ সাইকোলজিতে কিন্তু হচ্ছে যে কালেকটিভ মেমোরিতে কিন্তু বন্যার ভয়াবহতা নাই। তো তাদের সাইকোলজিক্যাল আচরণ একরকম হবে। আবার ধরেন বরিশাল অঞ্চলের মানুষ যাদের 2 দিন পর পরই হচ্ছে যে ঘরবাড়ি বন্যায় তলায় যায়, তাদের প্রিপারেশন, তাদের হচ্ছে যে বন্যার প্রতি যে হচ্ছে যে অ্যাকশন, এইটা ডিফারেন্ট টাইপের হবে, রাইট? তাহলে এই যে জিও লোকেশনও বোঝার চেষ্টা করি আমরা হচ্ছে যে এই যে কালেকটিভ সাইকোলজি বোঝার জন্য, ঠিক আছে? জিও লোকেশন দিয়ে তার কালেকটিভ সাইকোলজি বোঝার চেষ্টা করি। তার মানে দেখেন প্রত্যেকটা মার্কেটিং অ্যান্ড সেলসের প্রত্যেকটা অ্যাকশনের সাথে কি জড়িত? দিন শেষে একজন মানুষ জড়িত। আমি আমার ধরেন এই যে প্রোডাক্টটা বিক্রি করবো, এই কলমটা সেল মি দিস পেন, খুব বিখ্যাত একটা উক্তি। তা আমি এই কলমটা যার কাছে বিক্রি করব, সেটা আমার ডিজিটাল মিডিয়াম হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, সেটা টিভি মিডিয়া হোক, হোয়াট এভার ইট উড বি, দিন শেষে সব কিছুর ওপারে একজন মানুষ যিনি আমার এই কলমটা অর্ডার প্লেস করবেন, একজন মানুষ যিনি আমার কলমটা কিনবেন। তো ওই মানুষটার সাইকোলজি আমি যদি অ্যানালাইসিস করে ওই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা তাকে না দিতে পারি, উনি কি উদ্বুদ্ধ হবেন? না। হবেন না। দিন শেষে মার্কেটিং বলি, সেলস বলি, ইটস অল অ্যাবাউট হিউম্যান অ্যান্ড দেয়ার সাইকোলজি। তো এই সাইকোলজিক্যাল জায়গাটা যার কাছে যত ক্লিয়ার থাকবে, যত ভালো মতো বোঝা থাকবে, সে তত ভালো এখানে রুল করতে পারবে, ডোমিনেট করতে পারবে। দ্যাটস ইট। মার্কেটিং এর সাথে সাইকোলজির সম্পর্কটা আসলে কেমন? দেহের সাথে আত্মার সম্পর্ক যেমন, ধরেন আপনার আমাদের দেহের ভিতরে আত্মা আছে বলেই তো আমরা হেঁটে চলে বেড়াচ্ছি। আত্মাটা বের হয়ে গেলে এটাকে কি বলা হবে? লাশ। তখন আর মিস্টার তানভীর, মিস্টার মাসুদ বলে কেউ সম্বোধন করবে না। করবে? বলবে যে হচ্ছে যে লাশকে গোসল করাইতে হবে, লাশকে দাফন করতে হবে, ঠিক আছে? এরকমই তো বিষয়টা। তো মার্কেটিং আর সাইকোলজির সম্পর্ক হচ্ছে দেহ আর আত্মার মতো।
সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ছাড়া, সাইকোলজি বেসড হচ্ছে যে প্ল্যানিং ছাড়া মার্কেটিং ইজ ট্রুলি নাথিং। সেলস অসম্ভব। এবং তাহলে বলতে পারেন যে ভাই অনেকেই তো আছে সাইকোলজি জানে না, কিচ্ছু জানে না, তাইলে হচ্ছে যে তারা সেল করতেছে না। হ্যাঁ করতেছে, তারা না জেনেও কিছু কিছু ক্ষেত্রে রাইট কাজটা করছে, না জেনেও কিছু কিছু ক্ষেত্রে রাইট কাজটা করছে। কিন্তু তাদের যেটা মিসিং সেটা হচ্ছে যে আমি বলে দিই, তাদের যদি সেল আসে, কেন সেল বেশি আসলো, এই অ্যানালাইসিসটা, এই রিজনিংটা তারা দাঁড় করাতে পারেন না। আবার সেল না আসলে কেন সেল আসছে না সেটাও তারা হচ্ছে যে ক্লিয়ার করতে পারছেন, যে কারণে হচ্ছে যে তখন হচ্ছে যে এটা হচ্ছে যে দিন শেষে ভাগ্যের উপরে ছেড়ে দেন। আজকে আমার কপাল খারাপ, এই জন্য আজকে আমার সেল আসে নাই, আজকে আমার কপালটা খুব ভালো, এই জন্য আমার আজকে সেল আসছে। হ্যাঁ, ডেফিনেটলি ভাগ্য তো অবশ্যই আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে যে ভাগ্যের উপর ভরসা করতে বলছেন, তাকদিরে বিশ্বাস করতে বলছেন, কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তাকদিরে বিশ্বাস করো, কিন্তু উটকে দড়িতে বাঁধার পরে। ঠিক আছে, এইটা হচ্ছে যে বিষয়। অনেকে যারা ফেসবুক মার্কেটিং করে বা ফেসবুকের এই বুস্টিংয়ের কাজ টাজ করে, তারা কিছু টেকনিক্যাল ব্যাপার শিখেই নিজেকে অনেক বেশি আপনার সেলস পার্সন হিসেবে বা একজন ফেসবুক মার্কেটার যেটা বলে, নিজেকে সেভাবে দাবি দাবি করে। বাট এখানে আপনি যেটা বললেন যে টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাটা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, বাট তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজি সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আসলে কোনো মার্কেটিংয়ের কোনো কিছু করা সম্ভব না। সেটা তখনই সম্ভব। মানে সম্ভব না সেটা বলছি না, করা তো সম্ভবই। ধরেন কথার কথা, আম গাছে আম আছে, আপনি হচ্ছে যে শখানেক হচ্ছে যে ঢিল মেরে দিলেন, একটা না একটা ঢিল তো অবশ্যই লাগবে আমে, যেহেতু আম গাছেও শখানেক আম আছে, আপনি ঢিলও মারছেন শখানেক, গোটা 10-12 আম এমনিতেই পড়বে। কিন্তু যখন হচ্ছে যে আপনার রেজাল্ট টার্গেটেড হচ্ছে যে অ্যাকশনে যাইতে হবে, যে আম গাছে আমও আছে একটা, ঢিলও আছে আপনার হাতে একটা, তার মানে আপনার নিশানা খুবই পারফেক্ট হইতে হবে, 10 on 10 নিশানা লাগবে, যেটা আর্মিতে আমরা বলি যে 1 বুলেট 1 এনিমি। ঠিক আছে, আমরা যেটা অনেক সময় বলি যে হচ্ছে যে 1 অ্যাটেম্পট 1 গ্রেট সেলস। এইরকম জায়গা তৈরি করতে হলে সাইকোলজি ডিপ নলেজ ছাড়া, এবং দুইটা জিনিস, একটা হচ্ছে সাইকোলজিতে ডিপ নলেজ, দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে টোটাল যে মার্কেটিংয়ে যে অপারেশনস আছে, যে প্রসিজারগুলো আছে, স্টেপসগুলো আছে, প্রত্যেকটা জায়গায় এগুলোকে হচ্ছে যে কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কতটুকু মাত্রায় ব্যবহার করবেন। ঠিক আছে, এইটা বোঝা, এইটাও আরেকটা বিষয়। যেমন ধরেন আমরা বহুল প্রচলিত শব্দ ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ঠিক আছে, এখন ফোমো মানে কি, এই চলে গেলাম, তাড়াতাড়ি আসেন নিয়ে যান, শেষ হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি এই যে আপনি সারাদিন এই কথাই বলতে থাকবেন অথচ যাচ্ছেন না, তাইলে তো কেউ আপনাকে গুরুত্ব দিবেন না। ধরেন হচ্ছে যে আমাদের ভাই বোনদের মধ্যে 4-5টা ভাই বোন যাদের আছে, দেখা যায় যে একটা ভাই বা একটা বোন খুব ইমোশনাল, সারাদিন হচ্ছে যে আমার হচ্ছে যে খাবো না আমি। কারণ সে একবার দুইবার খাবো না বললে সবাই হচ্ছে যে ভয় পাবে, তাকে মানানোর চেষ্টা করবে, তার রাগ কমানোর চেষ্টা করবে। কারণ সে যদি প্রতিবেলায় বলে যে অনশন ধর্মঘট, আমি না খাইয়ে থাকবো, তাহলে কি সেটা আর কেউ গুরুত্ব দিবে না। এটাকে কেউ গুরুত্ব দেবে? অতএব এখানে হচ্ছে যে 3টা জিনিস আমার হচ্ছে যে সাইকোলজিক্যাল কোন কোন এলিমেন্টসগুলো ইউজ করব, নাম্বার 1, কোথায় ইউজ করব 2, 3 নম্বর হচ্ছে কতটুকু মাত্রায় ইউজ করব। যেমন ধরেন হচ্ছে যে এই যে ফেন্সিডিল কিন্তু আদতে হচ্ছে যে কিন্তু একটা ওষুধ ছিল, তাই না, কাশির সিরাপ ছিল, কিন্তু অতিমাত্রায় ব্যবহার করে এটা হচ্ছে যে কি করে, এটা হচ্ছে যে নেশাগ্রস্ত হয়ে পড়ে, নেশার জন্য ব্যবহার করে, যে কারণে পরবর্তীতে ফেন্সিডিল নিষিদ্ধ হলো। আমাদের অধিকাংশ ওষুধের ভিতরেই, ড্রাগসের ভিতরেই কিন্তু বিষ আছে, কিন্তু সায়েন্টিস্টরা এবং ফার্মাসিস্টরা হচ্ছে যে মাত্রা নির্ধারণ করে দেন যে এই বিষটুকু এতটুকু মাত্রায় ঢুকলে এটা দেহের জন্য উপকারী, রোগ নিরাময় করবে, কিন্তু ওই মাত্রার বাইরে গেলে এটা ক্ষতিকর, এবং এটা মানুষকে মেরেও ফেলতে পারে বা একটা অঙ্গকে নষ্ট করে দিতে পারে। তো এই যে এই মাত্রাটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে যে এই রিলেভেন্ট ফিল্ডের যারা কিনা হচ্ছে যে স্পেশালিস্ট, এবং গভর্নমেন্ট বা বিভিন্ন সংস্থা, WHO থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এই মাত্রাটা নির্ধারণ করে দেয়, রাইট। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, ধরেন
আপনি দুনিয়ার কোনো হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গিয়ে বলতে পারবেন না যে আপনি এই কাজটা এইভাবে করেন। কেন? কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্সির একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট মেকানিজম আছে। ওই মেকানিজমের বাইরে কোনো সিএ চাইলেও যাইতে পারবেন না। আবার কোনো ডাক্তারকে হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে আপনি অপারেশন এইভাবে না করে এইভাবে করেন, কারণ ওইটা একটা প্রসিডিওর আছে। এরকম কোনো লয়ারকে আপনি বলতে পারবেন না যে হচ্ছে যে এই লটা না দিয়ে এই লটাতে যান, কারণ তার এটা ডিফাইন্ড। মানে আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরেরই কাজ কিন্তু ডেফিনেটিভ। দুনিয়াতে মার্কেটিং অ্যান্ড সেলস এমন একটা সেক্টর যার কাজ হচ্ছে যে কোনোভাবে ডেফিনেটিভ না। এটা 10 জন 10 রকমভাবে করতে পারে এবং 10 রকমভাবে করেই সমান সাকসেস আনতে পারে। রিজনটা কি? কারণ হচ্ছে যে মার্কেটিং দিন শেষে হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে। মার্কেটিংয়ের কোর জায়গাটাই আসলে হিউম্যান সাইকোলজি। এখন মানুষের সাইকোলজি এক এক সময় এক একভাবে ট্রিগার্ড হয়। আমাদের সাইকোলজিতে হচ্ছে যে এমন কোনো কমন রুল নাই যেই রুল দিয়ে আপনি দুনিয়ার সবাইকে ব্যাখ্যা করে ফেলতে পারবেন। ইভেন দুনিয়ার সবাই বাদ, একটা মানুষকে হচ্ছে যে কোনো একটা রুল দিয়ে কন্টিনিউয়াসলি আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, বিভিন্ন ফ্যাক্টরের দ্বারা চেঞ্জ হয়। একই মানুষ আমরা এক এক সময় এক এক জায়গায় এক একভাবে রিয়্যাক্ট করি না? কারণ একটা ছেলে খুব চঞ্চল, কিন্তু মসজিদে গিয়েছে নামাজ পড়তে বা মন্দিরে গিয়েছে প্রার্থনা করতে বা গির্জায় গিয়েছে উপাসনা করতে, সেখানে সে খুব শান্ত হয়ে বসতেছে। আবার ওই ছেলেটা বা মেয়েটাই হয়তো বা একটা পার্টিতে গিয়ে একটা হচ্ছে যে ড্যান্স ফ্লোরে গিয়ে উদ্দাম নাচ করতেছে। তাহলে মানুষ কিন্তু একই, জাস্ট জায়গা চেঞ্জ হওয়ার কারণে দুই জায়গায় দুই রকম বিহেভ করছে। ওই একই মানুষ আমরা ফেসবুকে একরকম বিহেভ করছি, লিঙ্কডিনে গিয়ে আরেক রকম বিহেভ করছি, ইউটিউবে গিয়ে আরেক রকম বিহেভ করছি না? তো এই যে মানুষের যে সাইকোলজি বোঝা, তার বিহেভিয়ার বোঝা এবং সেই বিহেভিয়ার অনুসারে তাকে হচ্ছে তার সাথে কানেক্টেড হয়ে তাকে কনভিন্স করানো দিন শেষে যে নাও ভাই আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা তোমার প্রয়োজন, তুমি নাও। এবং তাকে উদ্বুদ্ধ করা যাতে সে নিজে থেকে এসে বলে যে ইয়েস আই ওয়ান্ট টু বাই ইট, ঠিক আছে, এবং এটাকে কনফার্ম করা। দিন শেষে তার মানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা কি? মানুষের পকেট থেকে টাকা বের করা। এর থেকে কঠিন তো আর কিছু হইতে পারে না। তো সেই কঠিন কাজটাই মার্কেটিংয়ে সেলসে আমরা অনায়াসে করে যাচ্ছি। টাকা তো বের করে দিচ্ছে না, শুধু ধরেন 2 দিন 3 দিন আগে থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে টাকা দেওয়ার জন্য। যে জাস্ট ফর এক্সাম্পল অ্যাপেলের হচ্ছে যে প্রতিবার রিলিজের সময় কী ঘটনা ঘটে, উন্মাদ হয়ে যায় সারা দুনিয়া, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। 2 দিন 3 দিন 1.5 দিন আগের রাত থেকে টাকা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি করবে? আইফোন কিনবে। তো কী কারণে? কারণটা হচ্ছে যে অ্যাপল ওই সাইকোলজিক্যাল জায়গাগুলোকে বুঝতে পেরেছে, ওগুলোকে ট্রিট করতে পেরেছে, যে কারণে তারা সাকসেসফুল। যারা পারেনি তারা গলা ফাটিয়ে চিল্লায়ও মার্কেট পাচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমি নেক্সট কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে সাকসেসফুল ব্র্যান্ডগুলা সাইকোলজিকে মার্কেটিংয়ে কিভাবে কাজে লাগায়? মানে খুব কমন কিছু বেসিক সাইকোলজিক্যাল ফিনোমেনন আছে, সাইকোলজিক্যাল ট্রিক্স আছে, যেগুলোকে তারা খুব চমৎকারভাবে কাজে লাগায়। যেমন ধরেন কথার কথা গুচি, ওয়ার্ল্ডের সবচেয়ে লাক্সারি ব্র্যান্ড। আচ্ছা, গুচি কি করছে? গুচি লিমিটেড বলে দিচ্ছে লিমিটেড এডিশন, বলে দিচ্ছে লিমিটেড এডিশন, যে এইটুকু নিলে নাও, না নিলে কিন্তু শেষ, কালকে শেষ। দিস ইজ নট ফর অল। এইটা হচ্ছে যে গরিবদের জন্য না। দ্যাট মিনস ও সে প্রিমিয়ামনেসটা তৈরি করে দিছে। আপনি দেখেন অমিতাভ বচ্চনের একটা হচ্ছে যে পডকাস্ট দেখছিলাম আমি, তো অমিতাভ বচ্চনজি বলছিলেন যে উনি একটা হচ্ছে যে ইউরোপের কোনো একটা শোরুমে গিয়েছিলেন, যাওয়ার পরে হচ্ছে যে উনি টাই দেখছিলেন একটু নেড়ে চেড়ে, প্রিমিয়াম একটা শোরুম, টাই দেখছিলেন। সেলসম্যান এসে তার সাথে এমন একটা ভাব দেখালো যে এই টাই কেনার আওকাত মনে হয় তার হবে না। সরাসরি বলেন নাই, মানে তাকে একটু হচ্ছে যে স্যার আমাদের আরও কিছু সস্তা টাই আছে, আপনি চাইলে দেখতে পারেন। মানে এই কথার মানে কি দাঁড়ায়? যে এত দামি টাই কেনার আওকাত আপনার নেই। অমিতাভজি বললেন যে ওরে শিক্ষা দেওয়ার জন্য আমি 1 ডজন টাই কিনে নিয়ে এসেছি। সেলসম্যান কিন্তু সাকসেসফুল, এবং এইটাকে কোনোভাবে কোইন্সিডেন্ট মনে করার কিছু নাই। বড় বড় শোরুমগুলোতে, লাক্সারি শোরুমগুলোতে ওরা হচ্ছে যে বোঝে যে কারদের হচ্ছে যে
ফার্স্ট জেনারেশন বড় লোক, কারা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন, কারা থার্ড জেনারেশন। এই যে তাদের যে সাইকোলজি বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস করে তাদের সাইকোসিমেটিক সিনড্রোমগুলো বোঝা এবং বুঝে জায়গা মতো গুতাটা দেয়। যারা ফার্স্ট জেনারেশন বড় লোক তাদের হচ্ছে যে মানে কেউ অপমান করলে এটা তাদের প্রচণ্ড গায়ে লাগে তাদের, এবং তাদের অনেক সময় মনে হয় যে সবাই বোধহয় আমাকে অপমান করার চেষ্টা করছে, কারণ তাদের ওই যে প্রিভিয়াস ট্রমাগুলো তাদের ভিতরে থেকে যায়। এবং এই জায়গাটা হালকা একটু খোঁচা দেওয়া মানে হচ্ছে যে তার ইগোতে আঘাত করা, এবং তখন সে প্রুফ করার জন্য হইল ভাই আমার টাকা কম আছে তো পুরো দোকান শুদ্ধ আমি কিনে নেব। অর্থাৎ এখানে ইগোটা ব্যবহার করে সেল নিয়ে আসছে। রাইট। তো এই যে যে জায়গাগুলো, যেমন হচ্ছে যে রোলেক্সের একটা হচ্ছে যে চমৎকার অ্যাড ছিল, মানে এটা সারমর্ম হচ্ছে এরকম, যেমন কি আমাদের কপি প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ, এমনকি আমাদের কপি প্রোডাক্টগুলো আমাদেরকে কপি করে যারা প্রোডাক্ট বানায় তারাও অনেক এক্সপেন্সিভ। তাহলে বোঝো আমি কত এক্সপেন্সিভ। ঠিক আছে। তো এই যে সাকসেসফুল ব্র্যান্ডগুলো, যেমন আমি সবসময় একটা উদাহরণের কথা বলি, আমার মনে হয় এটা অনেকবার আমি বলছি, যে স্টিভ জবস আইপড যখন নিয়ে আসলেন, মানে অ্যাপেলের হচ্ছে যে সমস্ত ডিরেক্টররা একদিকে ছিলেন যে এটা কেউ কিনবে না, এবং কেনার কোনো রিজন নাই। নর্মাল MP3 থেকে হচ্ছে যে কয়েক গুণ বেশি দাম। নর্মাল MP3 হচ্ছে যে ম্যাকিনটোশ, লিনাক্স, উইন্ডোজ সব অপারেটিং সিস্টেমে চলে। প্রথম আইপডটা ওই মানে শুধুমাত্র ম্যাকিনটোশেই চলতো, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন, 1000 songs in your pocket, পুরো ইতিহাস বদলে দিল। আমরা বলি যে একটা কপি, একটা আইডিয়া, একটা অ্যাড আপনার সেলসের ইতিহাস বদলে দিতে পারে। কখন? যখন ওইটা আপনার টার্গেট অডিয়েন্সের সাইকোলজিক্যাল জায়গাটা বুঝে তারকে হচ্ছে তার ইমোশনে হিট করবে, তার হচ্ছে রিয়েলিটিতে হিট করবে, তার থটে গিয়ে জায়গা করে নিবে, তখনই তো হচ্ছে যে এটা সব কিছু বদলে দিবে। রাইট? ধরেন বাচ্চারা দুষ্টুমি করে এবং বাচ্চাদের মায়েরা এই বাচ্চাদের এই দুষ্টুমি নিয়ে অতিষ্ঠ। রাইট? এবং একটা মায়ের কাছে তার সন্তানের থেকে ইম্পর্টেন্ট তো দুনিয়াতে আর কিছু হইতে পারে না, ইভেন তার হাজব্যান্ডও না, মানে ফ্যাক্ট যেটা। তাহলে বাচ্চা দুষ্টুমি করতেছে এই নিয়ে মা একই সাথে বিরক্ত, কিন্তু এই সে যে বিরক্ত সেটা নিয়ে সে গিল্টি ফিলও করছে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? ধরেন বাচ্চারা একটা ধমক দিচ্ছে, তো আমরা কি হইতো আমাদের ছোটবেলায় আমরা দুষ্টুমি করলে মা আমাদেরকে ধমক দিত, 2-4টা চড়থাবাও হয়তো বা লাগাই দিত, 2-একটা বাড়িও লাগাই দিত। আমরা যেটা দেখতাম যে মা আমাদেরকে শাসন করতেছে, যেটা দেখতাম না সেটা হচ্ছে এই শাসন করার পর মায়ের ভিতরে যে গিল্টি ফিলিংসটা আছে, আরে ওরে মানলাম আমি, আরে ওরে এরকম করে একটা ধমক দিলাম, ওনার ভিতরে যে খারাপ লাগাটা, এই খারাপ লাগাটাকে আমরা বুঝতে পারি নাই, কিন্তু বুঝছে কে? সার্ফ এক্সেল। তার এই গিল্টি ফিলিংসটাকে টোটালি নাই করে দিয়েছে, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। মানে এই যে বাচ্চাটা যে হচ্ছে যে তার জামা কাপড় নোংরা করে আসতেছে, এটা নিয়ে মা তাকে বকা দিচ্ছে, মায়ের ভিতরে যে গিল্টি ফিলিংসটা, এই যে যে ইমোশনাল যে জায়গাটা, এই ইমোশনাল জায়গাটাকে টোটালি টাচ করে গেল কে? সার্ফ এক্সেল। এবং ডিটারজেন্ট পাউডারের ইতিহাসে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই একটা লাইনের থেকে বেস্ট আর কিছু নাই। এবং আপনি সার্ফ এক্সেলের হিস্ট্রি ঘেটে দেখেন, এই যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, এই ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইন সার্ফ এক্সেলকে মার্কেট লিডারের আসনে বসিয়ে দিয়েছে। এটা কি শুধুই একটা লাইন? এই লাইন কোথা থেকে এসেছে? মায়ের সাইকোলজি যে ভালো বোঝে না তার পক্ষে কি এই লাইন লেখা সম্ভব? না। দ্যাট মিন্স কপি বলেন, কন্টেন্ট বলেন, ট্যাগলাইন বলেন, পজিশনিং বলেন, কমিউনিকেশন বলেন, সেলস ফানেল বলেন, অ্যাড বলেন, টার্গেটিং বলেন, মার্কেটিং অ্যান্ড সেলসের যতগুলো জায়গা বলেন, সব কিছুর বেসমেন্ট হচ্ছে যে সাইকোলজি। যিনি সাইকোলজি যত ভালো বুঝতে পারবেন তিনি এই জায়গায় তত বেশি ডোমিনেট করতে পারবেন। দ্যাটস ইট। মার্কেটিংয়ের একটা জনপ্রিয় টার্ম আছে নিউরো মার্কেটিং, এটা সম্পর্কে যদি বলতেন বিস্তারিত। নিউরো মার্কেটিং হচ্ছে যে নিউরো সায়েন্স এবং হচ্ছে যে মার্কেটিং এবং সাইকোলজি, এই তিনটার কম্বিনেশন। ঠিক আছে। আমরা কি করি? আমরা আমাদের এই যে ব্রেনের যে নিউরন, এটা একটার সাথে আরেকটার যে যোগাযোগ, একটার সাথে আরেকটার যে কানেক্টিভিটি, এইটার উপরেই কিন্তু আমাদের থট প্যাটার্ন তৈরি হয়। এবং সায়েন্স যেটা বলে, আমরা যত নতুন নতুন ইনফরমেশন পাইতে থাকি, আমাদের ব্রেনের এই যে একটা নিউরন একাধিক নিউরনের সাথে কানেক্টেড,
এবং এই কানেকশনের যে প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে থাকে। কিভাবে চেঞ্জ হয়? আমরা যত নতুন তথ্য রিসিভ করি, আমরা হচ্ছে যে যা কিছু বিশ্বাস করি, আমাদের হচ্ছে যে যা কিছু মানে সাবকনশিয়াস মাইন্ডে ঘটতে থাকে, সেটার উপর বেস করে এই ব্রেনের হচ্ছে যে নিউরন টু নিউরন কানেক্টিভিটির এই প্যাটার্ন চেঞ্জ হইতে থাকে। এবং এই প্যাটার্ন চেঞ্জ হওয়া মানে হচ্ছে যে আমাদের আচরণ চেঞ্জ হয়ে যাওয়া, বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যাওয়া। ধরেন একটা গল্প বলি। একজন একজন রাজা একটা দেশ জয় করার জন্য নিয়ত করেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওনাকে সবাই বলল যে ওই দেশটা হচ্ছে অজেয়, ওইখানে এর আগে যতজন যুদ্ধ করতে গেছে সবাই হেরে গেছে, কেউ বেঁচে ফেরত আসেন নাই। তো রাজা তার মন্ত্রীকে দায়িত্ব দিলেন, মন্ত্রী মানে তার স্ট্র্যাটেজিস্ট, ঠিক আছে, মন্ত্রীকে দায়িত্ব দিলেন। মন্ত্রী বললেন যে রাজা আমাকে সময় দিন। মন্ত্রী হচ্ছে যে তার সৈন্যদেরকে হচ্ছে যে কয়েক ধরনের অস্ত্র চালানোতে প্রশিক্ষিত করলেন, এবং সে যখন ডেটা কালেকশন করলো তখন দেখলো যে ওই দেশে হচ্ছে যে সৈন্য আছে 2 লাখ, আর এইখানে হচ্ছে যে তার সৈন্য আছে হচ্ছে 20,000, মানে 1:10। বুঝতে পারতেছেন বিষয়টা? শুরুতেই তারা পিছিয়ে। তো যাক, লং থিং শর্ট, মন্ত্রী যেটা করলেন, 1 বছর ধরে প্রিপারেশন নিলেন, কয়েক পদের অস্ত্রে হচ্ছে যে তাদের সৈন্যবাহিনীকে সজ্জিত করলেন, বিভিন্ন ধরনের টেকনিক্যাল অস্ত্র তৈরি করলেন, এগুলোকে ট্রেন আপ করলেন, সব করে টরে হচ্ছে যে এই রাজার হচ্ছে যে পাশের দেশ হচ্ছে যে ওই রাজ্য, তারা যখন রওনা দিয়েছেন নিজেদের রাজ্যের সীমানা যখন ছাড়াবেন, তার আগে একটা পাহাড় আছে। তো মন্ত্রী বললেন যে রাজা, ওই পাহাড়ের উপরে এক সাধু আছেন, যিনি দিব্য দৃষ্টিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারেন। তো ওই সাধুর কাছ থেকে আমরা একটু দোয়া নিয়ে আসতে চাই, তো আপনি যাবেন না আমি যাবো? এখন রাজা দেখলো যে এইটা আর কিছু না হলো 1-1.5 হাজার মানে সিঁড়ি উপরে, ধাপ সিঁড়ি উপরে, এত উপরে উঠবেন? রাজা মন্ত্রী বললেন আপনিই যান। তো মন্ত্রী গিয়ে হচ্ছে যে নেমে আসলো সাধুকে নিয়ে। সাধু এসে বললেন যে আমি স্রষ্টার কাছে আপনাদের জন্য প্রার্থনা করেছি, যদি হচ্ছে যে কিছুক্ষণ পরে মন্দিরের চূড়ায় আগুন জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে স্রষ্টা প্রার্থনা কবুল করেছেন। এটা বলছে কাদের? ওই 20,000 সেনার সামনে। সব অধীর আগ্রহে তাকায় রয়েছে কখন আগুন জ্বলবে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করতেছে কখন আগুন জ্বলবে? বললো যে জ্বললে 5 মিনিটের মধ্যে জ্বলবে, না জ্বললে নাই। একটু পরে দেখা গেল যে 5 মিনিটও লাগে নাই, 2-3 মিনিটের মধ্যে মন্দিরের চূড়ায় দাও দাও করে আগুন জ্বলে উঠছে। সবাই সিগন্যাল বুঝে নিল যে সৃষ্টিকর্তা আমাদের পক্ষে আছেন, আমরাই জিতব। এইবার যা হয় আর কি, এই জিতবে কারা? আমরা। এই মানে স্লোগান টোলোগান দিয়ে বীর বিক্রমে ঝাঁপায় পড়ছে। এই যে তাদের যে বিলিফ সিস্টেম, তাদের কিন্তু হচ্ছে যে ব্রেইনের হচ্ছে যে এই যে নিউরনের যে সিগন্যাল, এই সিগন্যালটাকে চেঞ্জ করে দিয়েছে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। যারা কিনা এতক্ষণ ভয়ে ভয়ে ছিল যে আমরা 1:10, ওরা 10 জনের বিপরীতে আমরা মাত্র একজন সৈন্যকে 10 জনের সাথে লড়াই করতে হবে, এটা নিয়ে তারা প্যানিক ছিল, ভয়ে ছিল। সেই তখনই তারা হচ্ছে যে নিজের বিলিফ সিস্টেমে তাদের ঢুকে গেল যে সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। দুনিয়াতে সৃষ্টিকর্তার থেকে তো বড় কেউ হইতে পারেন না, তো সৃষ্টিকর্তা আমার সাথে আছে, কিসের 10 জন, 50 জনে উড়াই দেব। এই যে তার নিউরনে যে সিগন্যাল গেল, তার সাবকনশিয়াস মাইন্ডে যে বিলিফটা তৈরি হলো, এবং তারা সত্যি সত্যি জিতে গেল। ফেরার পথে ওনারা যখন আসতেছেন তখন হচ্ছে রাজা বললেন সাধুরে তো একটু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানায় যাওয়া উচিত। মন্ত্রী বললেন কোনো দরকার নাই। কেন? বললো যে সাধুরে হচ্ছে যে আমার চেলা, তার আমি শিখাই পড়াই নিয়ে আসছিলাম, আর আরেকজনের রেখে দিয়েছিলাম মন্দিরের উপরে আগুন ধরানোর জন্য। কিন্তু এই টোটাল জিনিসটা ওই 20,000 সৈন্যের বিলিফ সিস্টেমকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আমরা বলি অটো সাজেশন, একজনের কানের কাছে বারবার 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 কোনো একটা কিছু যদি রিপিট করা শুরু হয়, বা কেউ যখন নিজে কোনো কিছু বারবার বলা শুরু করে, তখন কিন্তু হচ্ছে যে তার সাবকনশিয়াস মাইন্ড এটাকে কমান্ড হিসেবে নিয়ে নেয়, এবং তার ব্রেন এটাকে হচ্ছে যে কমান্ড হিসেবে নিয়ে নেয়, এবং ব্রেন ওইটা বিশ্বাস করতে শুরু করে। আপনি একজনের কানের কাছে বারবার 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 বলা শুরু করেন আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা, একসময় তার ভিতরে এটা ইকো করা শুরু করবে যে হ্যাঁ আমি পারবো। তো এই যে ভিতরের যে ইকো, এই ইকো হচ্ছে যে তার ব্রেনে সিগন্যাল পাঠানো শুরু করে। ব্রেন এটাকে কমান্ড হিসেবে নিয়ে ব্রেন এটাকে বাস্তবতায় কনভার্ট করার জন্য নেমে যায়।
দিস ইজ উই আর কলিং নিউরোসায়েন্স। নিউরোসায়েন্সের একটা পোর্শন তো সার্জারি, আরেকটা পোর্শন হচ্ছে যে নিউরনগুলো কীভাবে কাজ করে, আমাদের বিলিফ সিস্টেম, আমাদের থট প্যাটার্ন, আমাদের ব্রেনের কোন অংশ কী পারফর্ম করে, কোনটা ভয়ের অনুভূতি তৈরি করে, কোনটা আনন্দের অনুভূতি তৈরি করে, এই টোটাল যে মেকানিজমটা, এই মেকানিজমটাকেই কিন্তু আমরা নিউরোসায়েন্স বলছি। এবং নিউরোসায়েন্সকে ধরে যখন মার্কেটিংয়ে কনভার্ট করার চেষ্টা হচ্ছে, দ্যাট ইজ নিউরো মার্কেটিং। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে কাস্টমারের কানের কাছে বারবার তার বিলিফ সিস্টেমের ভিতর ঢুকিয়ে দেওয়া, এটা না হইলে আমার হবে না। এবং এটা কি পরিমাণ ভয়ঙ্কর দেখেন, প্রতি বছর আইফোন রিলিজ হওয়ার পরে আপনি দেখবেন যে অসংখ্য ঘটনা, কেউ কিডনি বিক্রি করে আইফোন কিনছে, কেউ হচ্ছে যে আইফোন কিনতে না পেরে হতাশায় সুইসাইড করছে, রাইট? কারণ কি, তার বিলিফ সিস্টেমের মধ্যে এটা ঢুকে গেছে, আই নিড অ্যান আইফোন, এটা ছাড়া আমার চলবে না। দিস ইজ নিউরো মার্কেটিং, আমি যেটাকে বলি ডেভিলস উইপন, ঠিক আছে? এবং এই ডেভিলস উইপনের হচ্ছে যে কয়েকটা ফান্ডামেন্টাল হচ্ছে যে সাইকোলজিক্যাল এলিমেন্ট আছে, এবং এই এলিমেন্টগুলো না এত বেশি পাওয়ারফুল, এই এলিমেন্টগুলোতে আপনি যদি মাস্টার হন, আপনি হচ্ছে যে অনেক ভালো ভালো কাজও করতে পারবেন, অনেক নৃশংস ধ্বংসযজ্ঞ শুরু করে দিতে পারবেন, যেটা করেছে আর কি। এই যে ইতিহাসের ধাপে ধাপে মানে বিভিন্ন হচ্ছে যে নেতারা, বিভিন্ন হচ্ছে যে পলিটিক্যাল নেতারা হচ্ছে যে মানুষকে দিয়ে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক যে কাজগুলো করিয়েছে, অল অফ দোজ আর পার্ট অফ নিউরো মার্কেটিং। আবার ইতিহাসের এই যে বাঁকে বাঁকে সফল সমাজ সংস্কারকরা মানব জাতিকে ধ্বংসের অন্ধকার থেকে তুলে নিয়ে এসেছেন, অল অফ দোজ আর পার্ট অফ নিউরো মার্কেটিং। যেমন সবসময় কি করতে হয়, একটা ক্লাস তৈরি করে দিতে হয়। মানুষ কিন্তু হচ্ছে যে যখন দ্বন্দ্বে পড়ে তখন সে অ্যাক্টিভ হয়, ঠিক আছে? যেমন বড় বড় কর্পোরেটসগুলো দেখবেন যে সবসময় কর্পোরেট পলিটিক্স জিয়ে রাখে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, বেড়ে গেলে ছেটে দেয়, আর কমে গেলে একটু ঘি ঢেলে উস্কানি দিয়ে বাড়ায় দেয় আর কি, ঠিক আছে? রিজনটা কি? যখন ধরেন একটা টিম আরেকটা টিমের সাথে হচ্ছে যে কর্পোরেট পলিটিক্সে যুক্ত থাকবে, তখন সবাই সবার পিছনে লেগে থাকতেছে, তার আলাদা করে আর হচ্ছে যে কে কাজ করতেছে কে কাজ করতেছে না, এটার জন্য আলাদা টিম। তার মানে কোম্পানিগুলা ইচ্ছা করেই এই কর্পোরেট পলিটিক্সটা জিয়ে রাখে, শুধু কোম্পানি না, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের ভিতরে এবং অন্যের ভিতরে। ধরেন হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে ঠিকঠাক মতো একটু পড়াশোনা করেন, দেয়ার আর লটস অফ হচ্ছে যে ডকুমেন্টেশন, যে এই যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের দুই পক্ষে হচ্ছে যে ফান্ডিং করছে আমেরিকা, ঠিক আছে? রিজন কি? ওরা হচ্ছে যে দুই গ্রুপ মিলে যুদ্ধ করছে, ওরা অস্ত্র কিনতেছে আমেরিকার কাছ থেকে, ঠিক আছে? তো এখন এই যে আমি বলছিলাম যে এই যে নিউরো মার্কেট কী টেকনিকগুলো ব্যবহার করে, এই যে দেখেন, একটা হচ্ছে যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এবং দেখেন এই দ্বন্দ্ব কারা কারা তৈরি করেছে। আমি যদি ব্র্যান্ডগুলোর কথা বলি, কোকাকোলা ভার্সেস পেপসি, মানে পুরো হচ্ছে যে মানে এদের ফ্যানদের রাইভালরি দুনিয়া বিখ্যাত। অ্যাপেল ভার্সেস স্যামসাং, আপনি প্রচুর মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট দেখতে পান না অনলাইনে, মিম দেখতে পারেন না, দিন শেষে বেনিফিটেড কে হচ্ছে? অ্যাপেলও বেনিফিটেড হচ্ছে, স্যামসাংও বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে? এবং ব্র্যান্ড ওয়্যার বলি আমরা যেটাকে, এই ব্র্যান্ড ওয়্যার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায়, গাড়ির ব্র্যান্ডেরগুলোতে যান, 2-3টা ব্র্যান্ড একজন আরেকজনের সাথে কন্টিনিউয়াসলি ওয়্যার করছে, ব্র্যান্ড ওয়্যার চলছে। শুধু একটু গুগলে সার্চ দেন না, ব্র্যান্ড ওয়্যার লিখে, কত বড় বড় ব্র্যান্ড একটা আরেকটাকে ধুমায়ে পচায় হচ্ছে যে ইয়ে করছে, কন্টেন্ট বানাচ্ছে, এবং ক্রিয়েটিভ ওয়েতে, যাতে করে আবার মামলা টামলা না খায় আর কি, ঠিক আছে? এবং এত মজা করে বানাচ্ছে যাতে করে লোকজন আবার এদেরকে হেট করানো শুরু না করে। এই যে প্রতিদ্বন্দ্বী তৈরি করা, আপনার সামনে একটা প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে দেওয়া হবে, একটা জুজুর ভয় দাঁড় করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেই জুজুর ভয়টা হইতে পারে আপনার স্ট্যাটাস, যে তুমি যদি হচ্ছে যে বিয়েতে একটা দামি লেহেঙ্গা নাই পরলা, বিয়েতে যদি তোমার একটা ব্রাইডাল ফটোশ্যুট নাই হলো, তোমার বিয়েতে যদি হচ্ছে যে একটা মানে 5 স্টারে বিয়ে নাই হলো, তাইলে তোমার স্ট্যাটাস কই গেল? এবং দেখেন এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য হলিউডের সিনেমায়, বলিউডের সিনেমায়, ইভেন ঢালিউডের সিনেমায় বিয়ে টিয়ে নিয়ে যেই পরিমাণ হচ্ছে যে ইয়ে হয়, এগুলো তো মানে এই যে ধরেন রণবীর কাপুর, দীপিকা বলেন বা আদার্স যারা বলেন, বড় বড় নায়ক নায়িকারা, ওরা যে বিয়ে করে, ওদের বিয়েগুলোকে নিয়ে পত্রিকায় ফলো আপ, ব্লগ, অনলাইনে, ইউটিউবে
নিউজে সব জায়গায় যে যাচ্ছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে যে খুব সিম্পল, ওদের এইটাকে দিয়ে এস্টাবলিশ করানো হচ্ছে তোমার বিয়েতে এইরকম ব্রাইডাল ফটোশ্যুট হইতে হবে। দেখেন ওদের বিয়ের ব্রাইডাল ফটোশ্যুটে যারা কাজ করতেছে তারা উল্টো ওদেরকে পেমেন্ট করতেছে, ওদের কিন্তু পকেট থেকে খরচ হচ্ছে না। কিন্তু ওইটা দেখে আমাদের মধ্যে যারা আমরা হচ্ছে যে ওই মানের ব্রাইডাল ফটোশ্যুটের জন্য স্বপ্ন দেখছি, আমরা কিন্তু পকেট থেকে টাকা দিয়েই কি করছি, করতেছি। এই যে তার একটা হচ্ছে যে সামনে একটা ক্রাইসিস তৈরি করে দেওয়া, যে আমি যদি প্রোডাক্টটা বা সার্ভিসটা না নেই আমার এই ক্রাইসিস তৈরি হইতে পারে। আজকে যদি আমার একটা আইফোন না থাকে আমার স্ট্যাটাস ক্রাইসিস তৈরি হবে। আজকে যদি আমার একটা ভালো দামি ফ্ল্যাট না থাকে আমার হচ্ছে যে স্ট্যাটাস ক্রাইসিস তৈরি হবে। আমার সন্তানরা একটা গুড লিভিং পাবে না। এই যে ভিতরে ভয় ধরিয়ে দেওয়া, ডার্কা বিজনেস হয়। যে যত ভালো মতো ভয় ধরাইতে পারবে, তাকে অস্তিত্বের সংকটে, তাকে আত্মপরিচয়ের সংকটে ফেলে দিতে পারবে, সে তত টাকা কামাবে। এক নাম্বার গেল। ডাউট তৈরি করে দেওয়া, ডাউট তৈরি করে দেওয়া, আসলেই কি আমি যা খাচ্ছি এইটা কি হচ্ছে যে আসলেই আমার কাজে লাগতেছে? ধরেন আমাদের বাপ দাদা থেকে শুরু করে 14 গোষ্ঠী আজীবন মাটিতে যা ফলছে, মাঠে যা ফসল ফলছে সেই ফসল খেয়েই বেঁচে আছে, এবং ওনারা আমাদের থেকে অনেক বেশি হেলদি ছিলেন, রাইট? ওনাদের লাইফ স্প্যানও অনেক হাই ছিল। আমাদের দাদাদের সময় বা দাদাদের বাবাদের সময় 70, 80, 100 বছরে তারা অনায়াসে হচ্ছে যে হাঁটা চলা করে, ইভেন আমরা এখন 30-40 বছর বয়সে যতটুক স্ট্যামিনা রাখি, তাদের 70 বছর বয়সে তারা আমাদের থেকে বেশি স্ট্যামিনা রাখতেন, ঠিক আছে? আমাদের আবার এখন ওগুলো খাইলে হবে না, আমাদের এখন সসেস খাইতে হবে, আমাদের এখন হচ্ছে যে ভেজিটেবল অয়েল খাইতে হবে, ঠিক আছে? আমাদের এইটা খাইতে হবে, ওইটা খাইতে হবে। কারণ এই ডাউট ভিতরে তৈরি না করলে, আমাদের এখন লো জিআই চাল খাইতে হবে, ঠিক আছে? এই ডাউট ভিতরে তৈরি না করলে আমরা কিন্তু কিনবো না। এই যে ডাউটটা তৈরি করে দেওয়া, ঠিক আছে? আমাদের কমিটমেন্ট বায়াস তৈরি করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তোমার তো হচ্ছে যে এত টাকা দিয়ে এত কিছু কেনার দরকার নাই, তুমি এটাকে হচ্ছে যে ছোট একটা প্যাকেজ নাও, ইউজ করো, তুমি ফ্রি ইউজ করো। কারণ মাইক্রোসফট সারা দুনিয়া জুড়ে কি করছে, এই যে মাইক্রোসফটের হচ্ছে যে ক্র্যাক টুল যেগুলো আমরা এতদিন ধরে ইউজ করে আসছি বাংলাদেশে, আমরা তো বাংলাদেশের মানুষজন যে মাইক্রোসফট যে কিনে চালাইতে হয়, মাইক্রোসফট অফিস, উইন্ডোজ যে কিনে চালাইতে হয়, এটাই তো আমরা জানি না, এখনো জানি না স্টিল অনেকে, রাইট? এবং মজার বিষয় হচ্ছে যে এই যে এগুলোকে ক্র্যাক করার জন্য যে সফটওয়্যার, এটাও মাইক্রোসফটের বানানো। রিজনটা কি? ও তো ওপেনলি বলতে পারবে না যে না সবার জন্য ফ্রি করে দিলাম, তাহলে আবার ইউরোপিয়ান কান্ট্রি বা যেসব কান্ট্রিতে ও স্ট্রিক্ট সেই সব কান্ট্রিতে হচ্ছে যে ও বিপদে পড়তেছে। তো কি করছে, একটা ব্যাকডোর ক্রিয়েট করে রাখছে। এই যে আমরা ইউজ করে, এখন আপনি দেখবেন যে রিসেন্ট গত 1-2 বছর ধরে এমএস অফিস হচ্ছে যে ক্র্যাক দিয়ে চালানো খুব ডিফিকাল্ট হয়ে গেছে, এবং ক্র্যাকে হচ্ছে যে আপনি 80% ফিচার পাবেনই না, কিন্তু এতদিন তো ইউজ করে করে অভ্যস্ত হয়েছেন। এই যে কমিটমেন্ট বায়াস তৈরি করা, যে না না পুরো প্যাকেট নেওয়ার দরকার নেই, তুমি একটা মাইক্রো প্যাকেট নাও, একটা স্যাশেট নাও, সব কিছু দেখেন এখন মাইক্রো প্যাকেটে চলে আসছে। শ্যাম্পু থেকে শুরু করে, ঘি থেকে শুরু করে, মধু থেকে শুরু করে, কদিন দেখবেন যে ওই যে মশলা টশলা সবই হচ্ছে মাইক্রো প্যাকেট চলে আসবে। একটু নেওয়া আগে, এটা নিতে তো টাকা এত লাগবে না, বা এটা ফ্রি বা খুব অল্প দামে। এই যে তাকে একটা কমিটমেন্ট বায়াসের মধ্যে ঢুকায় দেওয়া, তাকে ইউজেসের মধ্যে ঢুকায় দেওয়া। দেন থার্ড যেইটা সবচেয়ে বড় জিনিস, অ্যাঙ্করিং উইথ পেইন। আমরা আমাদের সাইকোলজিক্যাল ড্রাইভার হচ্ছে যে মাত্র 2টা কোর ড্রাইভার, পেইন অ্যান্ড গেইন। আমরা হচ্ছে যে আমাদের পেইন দিয়ে সবসময় কানেক্টেড হই। হ্যাঁ, ধরেন আপনি এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে যন্ত্রণায় ভুগছেন, যেটা নিয়ে পেইন খাচ্ছেন, কথার কথা আপনার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এখন যদি আপনার সামনে কেউ বিরিয়ানি এনে দেয়, ভাল লাগবে? বিরিয়ানি ভাল লাগবে না। কিন্তু আলতো করে একটু হচ্ছে যে ওই যে মুভ বা ভিক্স লাগায় মাথায় যদি একটু ডলে দেয়, প্রচুর আরাম লাগবে না? এবং অনেকগুলো সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে দেখা গেছে যে ফিউচার গেইনের থেকে ইনস্ট্যান্ট পেইন বেশি হচ্ছে যে গুরুত্বপূর্ণ মানুষের কাছে। ইভেন ফিউচার ডেথ রিস্কের থেকেও ইনস্ট্যান্ট পেইন মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবারে কমন একটা উদাহরণ দিই, ধরেন এই যে আমাদের রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজ আছে, লোকজন ওঠে ওভারব্রিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে, একেবারে হাইওয়ের উপরে সাই করে হচ্ছে যে ট্রাক যাচ্ছে, বাইক যাচ্ছে, বাস যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, একটু এদিক ওইদিক হইলেই হচ্ছে যে সে মরে যাইতে পারে। তারপরে ওইটার মানে যে ডিভাইডার আছে, ডিভাইডারের উপরে বিশাল বেড়া দিয়ে রাখা লাগে,
যাতে করে মানুষ রাস্তার এই পার ওই পার যাইতে না পারে। কারণ যেখানে বেড়া নেই ওখানে দেখবেন এই দিক থেকে ওই দিক থেকে একটু ওয়েট করে টুকুস করে একটা দৌড় দেয়, তাই না? সে খুব ভালো করে জানে, এটা জানে না এমন কেউ নাই, সে খুব ভালো করে জানে যে এই যে দৌড়টা দিচ্ছে যে কোনো সময় সে গাড়ির তলায় চাপা পড়ে মরে যেতে পারে। এই জানে, এটা কে না জানে, সবাই জানে। কিন্তু এটা তার ফিউচার ডেথ রিস্ক, ইনস্ট্যান্ট না। কিন্তু ওই যে ইনস্ট্যান্ট সে যে 2 তলার সমান একটা ওভারব্রিজে উঠবে বা 1.5 তলার সমান একটা ওভারব্রিজে হাইটে হাইটে উঠবে, ওইটার যে কষ্ট, ওই পেইনটাকে অ্যাভয়েড করার কারণে সে ডেথ রিস্ক নিয়ে নিচ্ছে। আবার ধরেন যদি এমন হইতো যে ধরেন আমি এরকম, হ্যাঁ, বা আপনি এরকম, আপনি হচ্ছে যে দাঁড়ায় আছেন, দৌড় দিবেন, তার আগে আপনার পাশ থেকে একজন দৌড় দিয়েছে, একটা ট্রাক সাই করে এসে তাকে চাপা দিয়ে চলে গেছে, তার ঘিলু টিলু রাস্তায় ছড়ায় রয়েছে, থেতলায় গেছে পুরা। এইটা দেখার পর আপনি সাথে সাথে কি আরেকটা দৌড় দিবেন? না। এবং এইটার স্মৃতি যতদিন তাজা থাকবে, অ্যাটলিস্ট তারপরে 4-5 দিন, 10 দিন, 7 দিন, 20 দিন, এটা এক একজনের মেন্টাল স্ট্রেংথের উপর নির্ভর করে, উনি সহজে কিন্তু হচ্ছে যে আর এই দৌড়টা দিবেন না। কিন্তু উনি কিন্তু জানেন যে কোনো সময় এরকম হইতে পারে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে কোনটার থেকে কোনটা বেশি স্ট্রেংথ বেশি, যেটার স্ট্রেংথ বেশি সেটা জয় হয়। ধরেন কথার কথা, আমার ডায়াবেটিক্স আছে, আমি খুব ভালো করে জানি মিষ্টি টিষ্টি খাইলে আমার মানে ভবিষ্যতে খুব ঝামেলা হয়ে যাবে, কিন্তু আমি আরামসে মিষ্টি খেয়ে যাচ্ছি, আমার শুভাকাঙ্ক্ষী, ফ্যামিলি মেম্বার, টিম মেম্বার সবাই আমার কন্টিনিউয়াসলি বকাবকি করে। কিন্তু এই যে ধরেন হচ্ছে যে ওই ইনস্ট্যান্ট ওই স্বাদটা, ওই যে অভ্যাসটা, ওইটা ওই যে ক্রেভিংটা, ওইটা হচ্ছে যে আমার পেইন। ওই ক্রেভিংটা আমার হচ্ছে যে ডেথ রিস্কে হারাই দিচ্ছে। আবার ধরেন যখন চোখের সামনে যখন হচ্ছে যে 2-4 দিন দেখি যে পরিচিত অমুকজন হচ্ছে যে হার্ট অ্যাটাক করে হচ্ছে যে বা ডায়াবেটিক্স অ্যাটাক করে হচ্ছে যে হসপিটালে ভর্তি হচ্ছে, তারপর 2-3 দিন খুব ভদ্র ছেলে হয়ে থাকি। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকের ক্ষেত্রে। দ্যাট মিনস মানুষ সবচেয়ে বেশি কানেক্টেড কি দিয়ে? পেইন দিয়ে। আপনি তার পেইনকে রিলিফ করার জন্য আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে হচ্ছে যে তার এই পেইনকে রিলিফ করে দেবে, এই কমিউনিকেশনটা যদি ঠিকমতো এস্টাবলিশ করতে পারেন এবং এটা তার মাথায় ঢুকিয়ে দিতে পারেন, আপনার সেল ওইখানেই ডাউন। ঝামেলা হচ্ছে যে আমরা এইসব কিছুই বলি, আমরা বলি যে আমার প্রোডাক্ট এই ফিচার আছে, অমুকের থেকে এই প্রোডাক্টের দাম এত কম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এই প্রোডাক্ট যদি আমার 100 টাকার পেইন সলভ করতে পারে, এই প্রোডাক্টের পিছনে 10 টাকা দিতে কারো সমস্যা আছে? আমরা এই কোরিলেশনটাই দেখাই না। এইটা হচ্ছে যে কোর সাইকোলজিক্যাল ট্রিক্স, যে ভাই তোমার 10 টাকার পেইন আছে, এই 10 টাকার পেইন তুমি 1 টাকা দিয়ে সলভ করে ফেলতে পারো, 9 টাকা তোমার প্রফিট হোক। আমার কম্পিটিটর 50 পয়সা এই জিনিস বিক্রি করে, ওরা কিন্তু তোমার 10 টাকার পেইন সলভ করবে না। তুমি এই যে 1 টাকা দিয়ে তোমার 10 টাকার পেইন সলভ হয়ে যাচ্ছে, এই যে তার প্রফিট অ্যান্ড পেইন সলভিং দুইটাই কিন্তু আমরা হয়ে যাচ্ছে। কিন্তু এই কোর সাইকোলজিক্যাল জিনিসগুলো অ্যাডপ্ট করার না থাকার কারণে আমাদের কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের কন্টেন্টে অনুপস্থিত। ধরেন আমার যেটা হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, আমি যখন জব করতাম আমার সারা জীবনে কোনো ইতিহাস নাই যে আমি ইন্টারভিউ বোর্ডে গেছি আর হচ্ছে যে তারা স্বপ্ন দেখে নাই আমার অনবোর্ড করবে। একটা জায়গায় হয়তো তারা তাদের প্রিপারেশন আছে 5 টাকা দেওয়ার, আমি 10 টাকা চাইছি, ব্যাটে বলে হয় নাই, আমি মানে রিজেক্ট করছি। কিন্তু আমাকে আল্লাহর মধ্যে আজ পর্যন্ত কেউ রিজেক্ট করে না। ছোট্ট একটা ট্রিক্স ইউজ করছি, গিয়ে সরাসরি বলছে যে দেখেন আপনার প্রতিষ্ঠানে আপনাদের এই জায়গায় ল্যাকিংস আছে, এই কারণে হচ্ছে যে আপনার 10 টাকা ইনকাম করার কথা ছিল, আপনি এখন 4 টাকা ইনকাম করছেন। আমি যদি জয়েন করি তাহলে এইটাকে এইভাবে হচ্ছে যে রিমুভ করে দিয়ে আপনাকে 20 টাকা ইনকামের জায়গায় নিয়ে আসবো। আর আপনাকে 20 টাকা আমি এনে দিতে পারলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মার্কেটারদের যে 10%, এটা হচ্ছে যে মিনিমাম কমিশন রেট, তো সেই 10% ধরে আপনি আমাকে 2 টাকা স্যালারি দেবেন। আপনি রানিং 50 পয়সা দিচ্ছেন, আমার কিছু যায় আসে না, আমাকে 2 টাকা দিতে হবে। এবং আমাকে যদি 2 টাকা দেন, আমি 20 টাকার গেইন এইভাবে এনে দেব। আলাপ কিন্তু শেষ। এইবার আমি হচ্ছে যে কি জানি না জানি, ওই যে ইন্টারভিউ বোর্ডে বলুন তো হনুলুলুর রাজধানী কোন জায়গায়, এই ধরনের কোয়েশ্চেন আর করার তাদের কোনো সুযোগও থাকে না, প্রয়োজনও হয় না। ওগুলো করে কি কারণে করে, যে সেটা নিয়ে তো আমরা ট্রল করি, করে কি কারণে? কারণ হচ্ছে সে আসলে বুঝতে চায় এই লোকটা আমার জন্য পারফেক্ট কি না, এই লোকের হচ্ছে যে জেনারেল নলেজ কেমন, এই লোকের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি কেমন, এইটা কেমন, ওইটা কেমন, ইত্যাদি ইত্যাদি। এটা বুঝতে পারে না বলেই, বা বুঝাইতে যে ক্যান্ডিডেট আছে সে বুঝাইতে পারে না বলেই নিয়োগকারী যে সে হচ্ছে যে বিভিন্ন দিকের কোয়েশ্চেন করে করে বুঝতে চায়।
এখন ক্যান্ডিডেট এসে যদি সরাসরি বলে দেয় যে আপনি আমাকে এই ডিপার্টমেন্টের জন্য রিক্রুট করতে যাচ্ছেন, এই ডিপার্টমেন্টে আপনার এই ইস্যুজ আছে, এই জিনিস নিয়ে আপনি পেইন খাচ্ছেন এবং এই পেইন খাওয়ার ফলে আপনার এত টাকার মানিটারি ভ্যালুতে আপনি লুজার হচ্ছেন, অথবা এত টাকার মানিটারি ভ্যালুতে আপনার প্রফিট আসার কথা ছিল সেটা আসতেছে না, তাহলে এই যে এখন 10 টাকা আসতেছে, এটা আসার কথা ছিল 50 টাকা, মাঝখানে যে 40 টাকার গ্যাপ, এই 40 টাকার গ্যাপের মধ্যে আমি 30 টাকা গ্যাপ আমাকে এই জিনিস দিলে আমি সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আপনি দেখেন আপনার যদি 30 টাকার গ্যাপ ফিল আপ হয় তাহলে আপনি আমাকে 3 টাকা স্যালারি দিবেন কিনা, বা 5 টাকা বা 6 টাকা বা 10 টাকা স্যালারি দিবেন কিনা। তখন কিন্তু হচ্ছে যে সে নেবে না এইটা আর তার মাথায় থাকে না, তার মাথায় থাকে যে কী করলে এটা আমি নিতে পারি, এটা তো আমার দরকার। এবং প্রোডাক্ট সার্ভিস যাই বলি না কেন সব জায়গায় কিন্তু ক্যালকুলেশনটা সেম, যে আপনার পেইন নেই, আমি আপনার পেইনটাকে আমার এই প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে এইভাবে সলভ করে দেব, আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের এই যে দাম হচ্ছে এতটুকু, এবং আপনি দেখেন 10 টাকা 1 টাকা দিয়ে 10 টাকার পেইন আপনি সলভ করে ফেলতে পারছেন, আপনি কিন্তু 9 টাকার গেইনার। আর যদি না নেন তাহলে 1 টাকা খরচ বেঁচে যাবে, কিন্তু আপনি 10 টাকার লুজার। দ্যাটস ইট। এবং এই জিনিসটাই যখন তার কাছে দিয়ে দিবেন তখন সে ইলিউশন অফ চয়েসে পড়বে, যে আচ্ছা আমি এটা নিব না এটা নিব, না না ওরে যদি বাদ দেয়, এটা যদি প্রোডাক্টটা যদি না নিই তাহলে তো আমার এই ক্ষতি হয়ে যাচ্ছে, সে ডাউটে পড়ে যাচ্ছে, তার ভিতরে ফিয়ার কাজ করছে। দেন তাকে হচ্ছে যে কমিটমেন্ট বায়াসের মাধ্যমে তাকে হচ্ছে যে ক্লোজ করে নিয়ে আসা। এই যে যে সাইকোলজিক্যালি, এগুলো তো জাস্ট 4-5টা ওয়ার্ড বললাম, এরকম হচ্ছে যে অনেকগুলো শত 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 ট্রিক্স আছে, মেথডস আছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানা, জেনে কোনটা কোথায় ব্যবহার করব সেটা বোঝা, কিভাবে ব্যবহার করব সেটা বোঝা, কতটুকু মাত্রায় ব্যবহার করব সেটা বোঝা। এই 4টা বিষয়ে যিনি দক্ষ হতে পারবেন তিনি মার্কেটিং এবং সেলস নিয়ে খুব বেশি তার ঝামেলা ফেস করতে হবে না। আমাদের মার্কেটিংয়ে সাইকোলজির কথা বললে সামনে চলে আসে ডার্ক সাইকোলজি নিয়ে। এখন সেলসের গ্রোথের ক্ষেত্রে আমরা এই ডার্ক সাইকোলজিটাকে কিভাবে ব্যবহার করতে পারি? আরে ডার্ক সাইকোলজি আসলে আমি আদর করে নাম বলি, এটাকে বলি হচ্ছে সেলসের কালা জাদু আর কি। মানে কালা জাদু শব্দটা আসছে কোন জায়গার থেকে? ওই এটার উপরে তো আপনি একটা বইও লিখতেছেন। হ্যাঁ, বই লিখছি, দোয়া করেন ইনশাল্লাহ। নিয়ত আছে এই বই মেলায় নিয়ে আসার, কিন্তু সময় সুযোগ হচ্ছে যে একটু শেষের দিকে আছে প্রায়। তো এই যে লাস্ট হচ্ছে যে ই-কমার্স সামিটে হচ্ছে যে আমার একটা সেশন ছিল, তো এখানে বলছিলাম যে মানে হয় কি যে স্টেজে উঠে একটু নাটক টাটক না করলে সবার কনসেন্ট্রেশন আসে না আর কি, ঠিক আছে? তো উঠে বলছিলাম যে আসেন আজকে আপনাদের কালা জাদু শিখাবো। কালা জাদু মানে কি? মানে হচ্ছে যে এই যে কালো জাদু করে অন্যকে হচ্ছে যে মানে কথিত আছে যে অন্যকে কন্ট্রোলে নিয়ে আসা, বশ করা, ঠিক আছে? তো এই যে আমাদের দেশে কালা জাদু যেমন বলে, আফ্রিকান ল্যাঙ্গুয়েজে ভুডু বলে, ঠিক আছে? তো এরকম হচ্ছে যে অনেকগুলো, বা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক বলে, ঠিক আছে? তো আমি হচ্ছে যে আজকে আপনাদের এরকম কিছু ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিখাবো, তো আশা করি এটা কাজে লাগবে। তো ওইখানে যারা ছিলেন তারা এই শব্দটাকে এত বেশি পছন্দ করছেন এবং ওই সেশনটাতে এত বেশি এঙ্গেজড হয়েছিলেন যে পরে দেখা হলে বা ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করে বলে, ভাই আপনার কালা জাদুটা ইউজ করতেছি, খুব উপকার পাচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ধরেন ডার্ক সাইকোলজি বা হচ্ছে যে নিউরো মার্কেটিং বলি, যাই বলি না কেন, দিন শেষে এগুলো হচ্ছে যে আসলে মানে ছুরির মতো। একটা ছুরি দিয়ে একজন ডক্টর একজন পেশেন্টের জীবনও বাঁচান, আবার ওই ছুরি একজন ছিনতাইকারীর হাতে পড়লে আরেকজনের পেটে হচ্ছে যে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে পোস্টোস দিয়ে তার হচ্ছে ছিনতাই করে নিয়ে চলে যায়। দোষ কিন্তু এখানে ছুরির না, দোষ হচ্ছে যে ছুরিটাকে যে ব্যবহার করছে, যে উদ্দেশ্যে ব্যবহার করছে, তার নিয়তের, ঠিক আছে? তো সাইকোলজিক্যাল কিছু কোড ট্রিক্স আছে, যেই ট্রিক্সগুলো ইউজ করে অনায়াসে আপনি আরেকজনকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। যেমন আমরা বলি যে ফ্রেমিং দ্য ফিউচার। আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাবেন তখন তার হচ্ছে যে এই যে রানিং পেইন এবং এই পেইনের সাথে ফিউচারটাকে ফ্রেম করে দিতে হবে, যে এই যে আপনার এখন যে পেইনটা আছে এই প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে আপনার হচ্ছে যে ফিউচারটা এইভাবে হচ্ছে যে ব্রাইট হয়ে যাবে, আপনার ফিউচারে এই পেইনগুলো আর থাকছে না। তাকে সেই স্টেজে মেন্টালি নিয়ে যাওয়া যে না, সে একটা পেইন ফ্রি লাইফ কাটাচ্ছে, সে এই প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যে পেইনটা আছে এই প্রোডাক্ট বা সার্ভিসটা নেওয়ার পরে সে পেইন ফ্রি হয়ে যাচ্ছে। তার হচ্ছে যে এই যে সিকিউরিটি অ্যান্ড স্ক্যারসিটি অ্যান্ড আর্জেন্সি, এই জিনিসগুলোকে হচ্ছে যে নিয়ে কাজ করা, যে
না আমার তো এটা কয়দিন পর কিনলেও হয়। আচ্ছা ঠিক আছে ভাই, ভেবে দেখবানে। এই যে ভেবে দেখবো, এই থটের মধ্যে ঢোকার সাথে সাথে আমাদের মনে করেন 70-80% সেলস নাই হয়ে যায়। এখন তাকে হচ্ছে যে ভাবার সুযোগ না দেওয়া, এটাকে নো ব্রেইনার লেভেলে নিয়ে যাওয়া, এটাতে তার ভিতরে এমন একটা আর্জেন্সি তৈরি করা, সে যেন চিন্তা করে যে দূর ভাবাভাবি পরে, আগে কিনে নি পরে চিন্তা করবো কেন ভাবছিলাম। ঠিক আছে, এই যে যে জায়গাগুলো, তার সাথে একটা এমপ্যাথি লুপ তৈরি করে দেওয়া। যেমন স্পেশালি সার্ভিস সেল করা B2B মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো কাজ করে। যেমন ধরেন আপনি একটা সার্ভিস সেল করতে গিয়েছেন, কথার কথা হচ্ছে যে একজনের কাছে হচ্ছে যে আপনি কন্টেন্টের সার্ভিসেস সেল করতে গেছেন। আপনার দরকার নেই গিয়ে বলার তাকে যে ভাই আসেন আমার কাছে স্টুডিও থেকে হচ্ছে যে শ্যুট করে নিয়ে যান, আপনার কোয়ালিটি কন্টেন্ট বানান, আমরা আপনার কোয়ালিটি কন্টেন্ট বানাই দেবো, এত টাকা দেবেন। তখন তার মাথায় ঘুরতে থাকবে খালি টাকার চিন্তা, যে এতগুলো টাকা নিয়ে যাবে, আমি তো কম টাকাও বানাইতে পারি। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবানে শেষ। আপনি তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কী অবস্থা সেলসের? না ভাই সেল যায়, কোনো দিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়। কেন, রিজনটা কী? আপনার অ্যাডের ঠিকঠাক আছে? না অ্যাডের তো ঠিকঠাক আছে, কিন্তু অ্যাডের রেসপন্স ভালো পাই না। আচ্ছা দেখি তো কী কন্টেন্ট দিয়ে অ্যাডে যাচ্ছেন? এই কন্টেন্ট দিয়ে অ্যাডে যাচ্ছি। ওকে, তাহলে এই কন্টেন্টগুলোতে এই জায়গায় বেটার করা যায়। ভাই এগুলো তো বেটার করা যাইতো, কিন্তু এগুলো তো বেটার হচ্ছে না। ওনার পেইন তো ওই জায়গায় বেটার হচ্ছে না। এইবার তাকে হচ্ছে যে কী করেন, তাকে একটু এমপ্যাথি দেন যে আসলে ভাই এটা তো বেটার না হইলে তো সেল এমনি পড়তে থাকলে আপনার ভবিষ্যতে কী অবস্থা হবে। আর বললেন না ভাই সেল যদি এই হারে পড়তে থাকে তাইলে তো হচ্ছে যে আমার ব্যবসায়ী লাটে উঠে যাবে। ভাই আপনার ব্যবসা লাটে উঠে গেলে আপনার সংসার চলবে কেমনে? আচ্ছা ধরেন ব্যবসা লাটে উঠে গেল, আপনার বউ যদি আপনার রেখে চলে যায়, ওই যে ওনার কি কি হইতে পারে এই এক কন্টেন্টের কারণে, ওই জিনিসগুলো ওনার মাথায় ভালো মতো ঢুকানো শুরু করেন, দেখা যাবে ওই রাতে ওনার হচ্ছে যে কী হবে না, ঘুম হবে না। যে বেশি বেশি ঢুকায় না, দেখা গেলো যে হার্ট অ্যাটাক করে মরে গেছে, পরে মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। ঠিক আছে, এই জন্যই বলছি যে মাত্রা। তখন উনার মনে হবে যে টাকা যা লাগে লাগুক, আগে কন্টেন্ট বানাই। তখন হচ্ছে যে আপনি এই যে কম্পিটিটরের তুলনায় আপনার যে 2 পয়সা ডিফারেন্স আছে, এই 2 পয়সার আগে ওনার কাছে 10 পয়সা 20 পয়সা 1 কোটি টাকা মনে হইতো, এই 2 পয়সা ওনার এখন নাথিং মনে হবে। এইটার আর্জেন্সি ক্রিয়েট হয়ে যাবে। এই জিনিস প্রত্যেকটা জায়গায় কাজে লাগানো যায়, প্রত্যেকটা ফরম্যাটে কাজে লাগানো যায়। এখন এক এক ফরম্যাটের জন্য মানে মডিফাইড এক এক রকমভাবে হবে, কিন্তু রুলস কিন্তু সব জায়গায় সমান। এই যে হাতে গোনা 10-15টা বা 20টা বেসিক এই যে ডার্ক সাইকোলজি আসলে একটা মার্কেটিং টার্ম, দিন শেষে এটা আসলে সাইকোলজি, কিন্তু এটাকে ডার্কেস্ট ওয়েতে ব্যবহার করা, সুডো লেভেলে ব্যবহার করা, এটাকে অন্য কিছুর বাহাইন্ডে লুকিয়ে রেখে ব্যবহার করা। ঠিক আছে, যেটাকে আমি বলি যে হচ্ছে যে মানে আমার টিমরে মাঝে মাঝে বলি, কন্টেন্ট টিমরে, যে তেল মারিস না, তেল মারলে লোকে বোঝে তেল পিসিল হয়ে যাবে। দিবি হচ্ছে মাখন, এমন মোলায়েম যে সে বুঝবে নজর না যে তারে তেল মারতেছে। কন্টেন্ট লিখতে হবে ওই রকম ওয়েতে, রাইট? তো তারে ভয় দেখাইতে হবে ঠিকই, কিন্তু সে যদি একবার টের পায় যে আপনি তারে ভয় দেখাচ্ছেন, আপনার ধারে কাছে ঘেসবে না, রাইট? কারণ ধরেন ছিনতাইকারীও তো মানুষের পকেট থেকে টাকা নেয়, আমরা মার্কেটারও তো মানুষের পকেট থেকে টাকা নেই, তাই বলে কি আমরা ছিনতাইকারী নাকি? সেটাই। পার্থক্য একটা জায়গায়, আমরা তাকে রাইট প্রোডাক্ট রাইট সার্ভিস দিয়ে তার পেইনটাকে সলভ করে আমরা হচ্ছে যে ভ্যালু ফর মানি হয়ে যাচ্ছি তার জন্য। আর ছিনতাইকারী কী করতেছে, ছুরি দেখায় ভয় দেখায় তাকে কাছ থেকে নিয়ে যাচ্ছে, বিনিময়ে তারা কিছু দিচ্ছে না। এই এই মানে প্রপার মার্কেটিং এবং হচ্ছে যে ব্যাড মার্কেটিং, এই দুইটার মধ্যে পার্থক্যটাই আসলে এই জায়গাটায়। ঠিক আছে, ভ্যালু ফর মানি হওয়া, তার জন্য ভ্যালু জেনারেট করা, তাকে উপকার করা, এবং তাকে তার প্রয়োজনীয় রাইট প্রোডাক্ট অথবা সার্ভিসটা তাকে দিয়ে তার লাইফটাকে হচ্ছে যে ইজি করে দেওয়া, তার পেইনটাকে সলভ করা, তার হচ্ছে যে গেইন করার যে নিয়তটা আছে, সে যা গেইন করতে চায় সেটা গেইন করতে তাকে হেল্প করা। এটাই তো হচ্ছে যে প্রপার গুড মার্কেটিং, প্রপার মার্কেটিং। তো বিষয়গুলো আসলে এই জায়গাতে। আমরা হাই এঙ্গেজিং কন্টেন্ট তৈরিতে ডার্ক সাইকোলজিকে কিভাবে ব্যবহার করতে পারি? ধরেন একটা উদাহরণ দিই, বাচ্চাদের কন্টেন্টের জন্য অনেকগুলো চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার, এবং টপ 5টা চ্যানেল আপনি ধরবেন যে বাচ্চাদের কন্টেন্ট, ওই যে কার্টুন, বিভিন্ন ধরনের হচ্ছে যে কার্টুন বলেন বা হচ্ছে যে অ্যানিমেশন বলেন, মোশন বলেন, এগুলো দিয়ে যে বাচ্চাদের যে কন্টেন্ট হয়,
এবং দেখবেন যে বাচ্চারা এই কন্টেন্টের দিক থেকে চোখ সরাইতে পারে না। রিজনটা কি? বাচ্চারা যে ওদের কন্টেন্ট থেকে চোখ সরাইতে পারে না, এটার জন্য বাচ্চারা দায়ী না, এটার জন্য ওরা দায়ী। কারণ কন্টেন্টগুলোকে ডিজাইনই করা হয় এইভাবে যে একটা বাচ্চা এখান থেকে চোখ সরাইতে পারে না। এবং ওরা কি করে, এটার এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো বাচ্চাকে হচ্ছে যে হায়ার করে, ঠিক আছে, এবং 3 দেয়ালে হচ্ছে যে 3 ধরনের কন্টেন্ট চালিয়ে, 4 দেয়ালে 4 ধরনের কন্টেন্ট চালিয়ে একটা বাচ্চাকে বা 4-5টা বাচ্চাকে রুমের মধ্যে বসিয়ে দেয় এবং বাচ্চাদের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করে ওরা কোন স্ক্রিনের দিকে বেশি তাকাচ্ছে, কেন তাকাচ্ছে। কয়েকটা বেসিক রুল বলে দেই কি কারণে বাচ্চারা এই টপ 5টা বা 10টা হচ্ছে যে চ্যানেলের কন্টেন্টের দিকে চোখ ফিরাইতে পারে না। যেমন দেখবেন যে প্রতি 3 সেকেন্ডে, 2.5 থেকে 3 সেকেন্ডে স্ক্রিন চেঞ্জ হয়ে যায়। 2.5 থেকে 3 সেকেন্ডের মধ্যে ফুল স্ক্রিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাইব্রেন্ট কালার ইউজ করতেছে এবং কালার ফ্ল্যাশ ব্যবহার করতেছে। আপনি কার্টুনগুলোর দিকে যাবেন, কালার ফ্ল্যাশ পাবেন, ভাইব্রেন্ট কালার পাবেন, কালারের নাড়াচাড়া পাবেন। এবং যেগুলোতে হচ্ছে যে বাচ্চারা হচ্ছে যে ও ল্যাঙ্গুয়েজ বোঝে না, ও ওই সাউন্ডের মিনিং বোঝে না, কিন্তু ও তো কালার বোঝে, দেখতে তো পারে, ওর চোখ এখান থেকে আর নাড়াইতে পারে না, আটকায় যায়। তো এই যে হাই এঙ্গেজিং এবং হাই কনভার্টিং কন্টেন্ট বানানোর প্রথম সূত্রই হচ্ছে যে প্রতি 3 সেকেন্ডে স্ক্রিপ্ট চেঞ্জ বলতে হচ্ছে যে স্ক্রিন প্লে বলি যেটাকে আমরা, এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলতে হবে, ট্রানজিশন, কাট এবং হচ্ছে যে আপার লোয়ার এই জিনিসগুলো, কালার ফ্ল্যাশ, ভাইব্রেন্স, ঠিক আছে, সেই সাথে হচ্ছে যে বাহিন্ডের মিউজিক বা কন্টেন্ট এগুলোর সাথে ম্যাচিং করা, তাহলে হচ্ছে যে এখান থেকে চোখ সরাইতে পারবে না। কিন্তু চোখ দেবে কি দেবে না, চোখ সরানো তো পরের কথা, চোখ দেবে কি দেবে না সেই মেকানিজমটাকে আগে আপনাকে রেডি করতে হবে। ভিজুয়াল হুক বলি আমরা যেটাকে, থাম্বনেইল এবং হচ্ছে যে ফার্স্ট 1 সেকেন্ড, ফার্স্ট 3 সেকেন্ড, এই 3টা জিনিস আপনার যত ভালো হবে, যত ভালো বলতে কি হইলে ভালো হবে সেটাও তো একটা বিষয়। থাম্বনেইলে আমরা কি করি হচ্ছে যে মানে স্ক্যান করি, আমরা কিন্তু দেখি না, আমরা ন্যাচারালি স্ক্যান করি, একবার তাকায় যাই, এক পলকে যতটুক দেখি, এক পলক মানে 1 সেকেন্ডও না, কিন্তু 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ, এক পলকে যতটুক দেখি অতটুকুই কিন্তু হচ্ছে যে আমাদের ব্রেন ক্যাপচার করে, এবং আমাদের ব্রেন ক্যাপচার করে কিন্তু এফ শেপে, ঠিক আছে। এফ শেপের মানে হচ্ছে যে প্রথমে উপরের মাঝখান থেকে বাম পর্যন্ত এইটুকু দেখে, তারপরে মাঝখান থেকে বাম পর্যন্ত এইটুকু দেখে, তারপর নিচে দেখে। এই যে এফ শেপে আমাদের ব্রেন দেখে। দ্যাট মিনস এই পুরো এফ শেপ জুড়ে আপনার একটা কোর মেসেজ তার মাথার মধ্যে ঢুকাই দিতে হবে। যদি আপনার কথার কথা আমাদের এই যে ইয়েটা মানে পডকাস্টটা, এই পডকাস্টের থাম্বনেইল যদি বানাইতে হয় তাহলে আমি বলবো যে এফ শেপে সেলসের কালার জাদু, এইটুকু হচ্ছে যে লেফট অ্যালাইন দিয়ে, তার নিচে হচ্ছে যে কয়েকটা ভিজুয়াল, তারপরে হচ্ছে যে বাদবাকি আর এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে যে ওই দুইটা শব্দই তার মাথায় ঢুকে যাচ্ছে এবং সে বুঝতেছে যে এটা সেলস রিলেটেড কিছু একটা। আর হচ্ছে কালা জাদু বলতে হচ্ছে যে বশ করা, মানে ম্যাজিক ক্রিয়েট করা। দ্যাট মিনস হচ্ছে যে এখানে আমি অ্যাবসার্ড কিছু কন্টেন্ট পাবো যেটা হচ্ছে যে নর্মাল ওয়েতে পাওয়া যায় না। এই যেটা দেখে সে হুকড হইল, ফার্স্ট ভিজুয়াল হুক। প্রথম 1 সেকেন্ডে এমন কিছু দিতে হবে যেটা তাকে হচ্ছে যে পরবর্তী 2 সেকেন্ড দেখতে বাধ্য করবে। দেন পরবর্তী 2 সেকেন্ড মিলায় প্রথম 1 সেকেন্ড সহ টোটাল 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু তাকে শোনাইতে হবে যাতে করে তার ভিতরে ডিপেস্ট কিউরিওসিটি তৈরি হয়। আরে কয় কি দেখি তো, কাহিনী কি, এই যে আসলো ট্রাপে পড়লো, ট্রাপে পড়ার পর এই ট্রাপটাকে কন্টিনিউ করে রাখার জন্য মোটামুটি হচ্ছে যে যখন আমরা শর্ট কন্টেন্ট তৈরি করি 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডে, তখন প্রতি 3 সেকেন্ড পর হচ্ছে যে স্ক্রিনটা চেঞ্জ করা, ট্রানজিশন আনা, হাই ভোল্টেজ কন্টেন্ট তৈরি করা, যাতে করে সে লকড হয়ে আটকায় থাকে। আচ্ছা এরপর কি একটা কন্টিনিউয়াস কিউরিওসিটি যেন কাজ করতে থাকে। এবং আমাদের প্ল্যান থাকতে হবে এই টোটালটা দেখার পরে তার মাথার মধ্যে সে যখন এইটাকে ছড়িয়ে দিবে, এটা যখন শেষ হয়ে যাবে, এখান থেকে শেষ হইলেও রেস্টটা যেন শেষ না হয়, তার মাথার মধ্যে 2-3টা পয়েন্ট এই 30 সেকেন্ডে 90 সেকেন্ডে অনেকগুলো, আমরা তো চাই যে পারলে দুনিয়ার সব ইনফরমেশন দিয়ে দেবো। যেমন আমরা যখন এজেন্সিতে কাজ করতাম মাঝে মাঝে ফাইজলামি করে বলতাম যে পারলে ভিজিটিং কার্ডের মধ্যে তার ফুল সিভি ঢুকায় দেয় আর কি,
লোগোটা লার্জার দেন লাইফ যেন হয়ে যায়। মানে লার্জার দেন লাইফ মানে হচ্ছে যে আমার হচ্ছে যে এই যে কার্ড এতটুকু, ডিজাইন এতটুকু, এইটার থেকে লোগোটা যেন এরকম বড় হয় আর কি, ঠিক আছে? তো এইসব জিনিস আমাদের প্রচুর পরিমাণে হ্যান্ডেল করতে হতো। এখনও যে করতে হয় না বিষয়টা এরকম না, কিন্তু এখন হচ্ছে যে এই পেইনগুলো অনেক কম। বিষয়টা হচ্ছে যে ওই ট্র্যাপে না পড়া, ওই ট্র্যাপে না পড়া, আপনার এইখানে মেসেজটাকে ক্লিন রাখা। দিন শেষে সে হচ্ছে যে এটা শেষ হওয়ার পর তার মাথায় এইটুকুই থেকে যাবে যে এই প্রোডাক্ট বা সার্ভিস আমার এই পেইনটাকে এলিমিনেট করে দেবে, দ্যাটস ইট, এইটুকুই। এই প্রোডাক্ট বা সার্ভিসটা আমার কেনা প্রয়োজন, আমার অবশ্যই এটা কিনতে হবে। এই ফিলটুকু যেন তার ভিতরে ঢুকে চুপ করে বসে থাকে এবং কন্টিনিউয়াস, মানে কোহেরেন্সি, কন্টিনিউয়াসলি, যে কন্টিনিউয়াসলি তাকে হচ্ছে যে পোক করতে থাকা, তোমার কিন্তু এটা দরকার, তোমার কিন্তু এটা দরকার, তোমার কিন্তু এটা দরকার, তুমি কিন্তু এটা কিনো, না কিনলে কিন্তু লুজ করতেছো, না কিনলে কিন্তু তোমার ক্রাইসিস তৈরি হচ্ছে, না কিনলে কিন্তু তুমি হচ্ছে যে লুজার হয়ে যাবা, না কিনলে কিন্তু তোমার বিপদ আছে সামনে, তুমি কিন্তু না কিনে হচ্ছে যে তোমার নিজের অস্তিত্বটা নষ্ট করে ফেলতেছো, ঠিক আছে? এই যে কন্টিনিউয়াসলি তাকে পোক করতে থাকা এবং তার মাথায় ঢুকাতে থাকা, এই জিনিস একটা সময় অটো সাজেশনে কনভার্ট হয়ে যায়। এই জিনিস একটা সময় হচ্ছে যে তার ব্রেনের ভিতরে কমান্ডে কনভার্ট হয়ে যাবে। তখনই আমরা এটাকে নিউরো মার্কেটিং বলতেছি। তার ব্রেন তখন হচ্ছে যে আমাদের হয়ে তাকে বলতে থাকে, কেন 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 বেটা, তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি কেন, না কিনলে কিন্তু তোর ঝামেলা আছে, তাড়াতাড়ি কেন, এই মুহূর্তে কিনতে হবে। সে তখন আমাদের জন্য টাকা কামানো শুরু করে, যে সে কত দ্রুত টাকা কামাবে, টাকা কামায় হচ্ছে যে এই যে টাকাটা আমাদেরকে দিয়ে গিয়ে তো এই জিনিসটা নিয়ে চলে যাবে। আমরা সেল ক্লোজিং এর ক্ষেত্রে ডার্ক সাইকোলজিটাকে কিভাবে ব্যবহার করতে পারি? মানে সেল ক্লোজিং এর জন্য আমি বলি হচ্ছে যে গডফাদার অফার। এই গডফাদার অফার শব্দটা তৈরি করেছেন অস্ট্রেলিয়ান ডিজিটাল মার্কেটার সাবরি সুবে। আমি ওনার ডিরেক্ট স্টুডেন্ট। তো ওনার পরে আমি এটাকে হচ্ছে যে আরও বেশ কিছু দূর আগায় নিয়ে যাওয়ার সুযোগ পাইছি আর কি, ঠিক আছে? দুইটা কাজ করেছি আমি গডফাদার অফারের উপরে। একটা হচ্ছে যে এটাকে আরও প্রেসাইজ করা, আরও পাওয়ারফুল করা এবং এটাকে লোকালাইজ করা। কারণ সাবরি সুবি এটাকে যেটা তৈরি করেছেন এটা অস্ট্রেলিয়ান এবং ইউরোপিয়ান কনটেক্সটে তৈরি করেছেন। তাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন, থট প্যাটার্ন একরকম, আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন, থট প্যাটার্ন আলাদা। ইভেন সব বাদ দেই, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের সাইকোলজিক্যাল প্যাটার্ন, বিহেভিয়ার, ওয়ে অফ থট এত বেশি ডিফারেন্স যে ফিলিপ কটলারে তার হচ্ছে যে মার্কেটিংয়ের যে বিখ্যাত বই, এটা আলাদা করে লিখতে হয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য, এবং এটা আলাদা ভার্সন আছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য। এটা দুনিয়ার কারোর সাথে মেলে না, ঠিক আছে? রিয়েলি। তো আমিও গডফাদার অফারটাকে লোকালাইজ করেছি আর কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য। এবং সেল ক্লোজিংয়ের জন্য গডফাদার অফারের আসলে কোনো বিকল্প নাই। গডফাদার অফার মানে কি, ভাই ফ্রি দিয়ে দেবো? না, কারণ আপনি প্রাইস গেমে ঢুকলেই আপনি লুজার হবেন, এতে কোনো সন্দেহ নাই। ধরেন হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার হচ্ছে যে ব্রিটিশদের সাথে হচ্ছে যে জাহাজের বিজনেসে নামছিল, মানে জাহাজ বলি বা লঞ্চ বলি। এখন ঘটনা কি ঘটলো, ওনারা তো আসলে বিজনেসম্যানের হচ্ছে যে বিজনেসের ইতিহাস ওনাদের ওইভাবে ছিল না। ওনারা দেশপ্রেম থেকে, না ব্রিটিশরাই একা বিজনেস করে যাচ্ছে, বাঙালি কেন বিজনেস করতে পারবে না, এরকম মানে মহান চিন্তা, এবং ওনাদের চিন্তা ভাবনা অনেক মহান ছিল। কিন্তু যেটা হইলো যে ওনারা তো আর বিজনেসম্যান ছিলেন না। তো ওনারা নেমে হচ্ছে যে চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, ব্রিটিশদের জাহাজের টিকিট লাগে কথার কথা 10 টাকা, আমরা তাহলে 1 টাকা কমায় দিই, তাহলে লোকজন আমাদের জাহাজ ব্যবহার করবে। ওনারা নামলেন হচ্ছে প্রাইস গেমে। এবং লং থিং শর্ট, এই প্রাইস গেম হচ্ছে যে বাড়তে বাড়তে ওরাও 1 টাকা কমায়, ব্রিটিশরা 2 টাকা কমায়, ব্রিটিশরা 2 টাকা কমাইলে ওরা 3 টাকা কমায়। এই করতে করতে লাস্টে এসে দেখা গেল যে এই জাহাজে উঠলে হচ্ছে যে লুঙ্গি আর গামছা ফ্রি দেওয়া হবে। তোমার টিকিট তো লাগবে না, লাগবেই না, তুমি যদি আমাদের জাহাজে ওঠো লুঙ্গি গামছা ফ্রি পাবা। এবং এই করে করে বিজনেস তো পুরোটাই গেল আর কি, তারা আর জাহাজের বিজনেস এস্টাবলিশ হইতে পারলেন না। তো প্রাইস গেমে নেমে আসলে হচ্ছে যে দিন শেষে কেউ বেনিফিটেড হইতে পারে না। যেমন বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে এই যে বড় বড় যে এখনকার যে লিডিং যে ব্র্যান্ডগুলো, তারা যখন মানে মার্কেট ইন্ডাস্ট্রি লিডার হওয়ার পথে ছিলেন, তারা প্রচুর পরিমাণে হচ্ছে ডিসকাউন্ট দিতেন, কারণ এগুলো প্রিমিয়াম প্রোডাক্ট, দাম অনেক বেশি, ঠিক আছে, আবার সেলও তো করতে হবে, যে কারণে তারা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিতেন। এবং অবস্থা এত ভয়াবহ হয়ে গেল, ওনারা ডিসকাউন্ট দিচ্ছেন একজন, তাহলে তার কম্পিটিটর আরও 2-3 জন আছে, তারাও ডিসকাউন্ট দিচ্ছে। এই পুরো ইন্ডাস্ট্রির এই সেগমেন্টটা হয়ে গেল ডিসকাউন্ট নির্ভর,
12 মাসে 13 পার্বণ, এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে ঐতিহ্যবাহী হচ্ছে যে কথা বাংলাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ওদের হয়ে গেল যে 12 মাসে 13 পার্বণ উপলক্ষে 13 ধরনের ডিসকাউন্ট। আজকে হচ্ছে যে আকাশে রোদ বেশি, এই উপলক্ষে ডিসকাউন্ট। যে 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 সমস্যাটা লাস্ট কয়েক বছর আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে দেখছি। এক্স্যাক্টলি, আজকে আকাশে রোদ বেশি এই জন্য ডিসকাউন্ট, আজকে সিইওর মন ভালো এই জন্য ডিসকাউন্ট, ঠিক আছে, আজকে একটু মেঘলা খিচুড়ি খাওয়ার পরিবেশ এই জন্য ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট দিতে দিতে এখন আর ডিসকাউন্ট ছাড়া ওদের প্রোডাক্ট বিক্রি হয় না। রিসেন্ট গত 1-2 বছর বা 2-3 বছর ধরে ফার্নিচার ইন্ডাস্ট্রি এখান থেকে বেরোয় আসার চেষ্টা করতেছে এবং অনেক ফাইট করার পরে একটু একটু করে বেরোয় আসছে আর কি, ঠিক আছে। এখন দেখবেন যে এত ঘন ঘন ডিসকাউন্ট অফার দেয় না। এখন আবার ই কমার্স ইন্ডাস্ট্রির এই দোষ হয়েছে আর কি, যে কি হয়েছে, সিওর বউ সিওর সাথে সকালবেলা খুব ভালো করে কথা কয়েছে, এই জন্য সিওর মন ভালো, এই জন্য সিওর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, হুদায় আজাই রকমের ডিসকাউন্ট। কিন্তু আসলে অফার, গডফাদার অফার মানে হচ্ছে যে ওই ডিসকাউন্ট অফার না। অফার বলতে আমি ডিসকাউন্ট অফার বলছি না, অফার বলতে বলছি প্রপোজাল, হাউ টু প্রপোজ আ লেডি। ধরেন কোনো মেয়েকে গিয়ে যদি বলেন আপনি যে তোমার আমি অনেক টাকা পয়সা দেবো, তুমি আমার সাথে প্রেম করো, জুতার বাড়ি খাওয়া ছাড়া গতি আছে? যার ন্যূনতম আত্মসম্মান বোধ আছে সে রাজি হবে এটাতে? কখনোই না। যে মানুষটার ন্যূনতম আত্মসম্মান বোধ আছে সে তারে গিয়ে যদি বলেন যে ভাই আপনার আমি 10 টাকার জিনিস 5 টাকায় দেবো, আপনি নিয়ে নেন, ও নেবে? নেবে না। সে তখন উল্টো চিন্তা করবে 10 টাকার জিনিস 5 টাকায় কেন দিচ্ছে, ডাউট করবে, ডেফিনেটলি, ঠিক আছে। ধরেন আজকে যদি আপনার এসে কেউ বলে যে ভাই আইফোন 16 যেটার দাম প্রায় 2 লাখ টাকা, এটা আপনার আমি 20,000 টাকায় দিয়ে দেবো, আপনার প্রথম কি মাথায় আসবে? কনফিউশন তৈরি হবে। ডেফিনেটলি এখানে ভেজাল আছে, রাইট? তো অফার বলতে আমি ডিসকাউন্ট অফারকে বোঝাচ্ছি না, অফার বলতে বাই ওয়ান গেট ওয়ান অফারকে বোঝাচ্ছি না, অফার বলতে বোঝাচ্ছি হাউ টু প্রপোজ আ গডফাদার অফার। এবং এই গডফাদার অফারের মানে এটা অনেক লম্বা মেকানিজম, আমি শর্ট করে যদি বলি এখানে হচ্ছে যে 3টা এলিমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এলিমিনেট রিস্ক, রিস্কটাকে এলিমিনেট করে দেওয়া, সে যেন এটা কিনতে কোনো রিস্ক ফিল না করে, রাইট? কারণ আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি বলেন বা যে কোনো বিজনেস ইন্ডাস্ট্রি বলেন, আমাদের দেশে বিজনেস করতেছে তারই হচ্ছে যে মানে কি বলা হয়, একটু ডাউটের দৃষ্টিতে দেখেন। দেখবেন শব্দের রাজনীতি, এইটা এই শব্দের প্রয়োগ এবং ব্যবহার বুঝে একটা জাতির একটা গোষ্ঠীর সাইকোলজিক্যাল হচ্ছে যে ইয়ে পাওয়া যায়। এই যে আমাদের ধরেন হচ্ছে যে শ্বশুরবাড়ির সাথে জামাইদের হচ্ছে যে একটা সম্পর্ক যে খারাপ জাতিগতভাবে, এটার উদাহরণ দেখবেন যে শালা হচ্ছে একটা গালি, অথচ এটা একটা আদরের শব্দ হওয়ার কথা ছিল। ব্যবসায়ের হচ্ছে যে হিন্দি শব্দ হচ্ছে যে ধান্দা, পরিভাষায় ধান্দা মানে কিন্তু ব্যবসা, ঠিক আছে। ব্যবসায়ীদের আমরা অবিশ্বাসের চোখে দেখি, আবার ব্যবসায়ীরা হচ্ছে যে আমাদের জীবন দুর্বিষহ করে দেয় লুটতরাজ করে, যেই কারণে ধান্দাবাজ হচ্ছে যে একটা গালি, মানে ধান্দাবাজ শব্দটা হচ্ছে যে বাটপার শব্দের পরিপূরক। তো আমাদের দেশের আমজনতা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে প্রচণ্ড সন্দেহের দৃষ্টিতে দেখে, যে ব্যবসায়ী মানে হচ্ছে যে বাটপারি করতে নামছে, এইরকম একটা বেসিক জায়গা তৈরি হয়ে আছে। দ্যাট মিনস আমাদের দেশে গডফাদারের অফারের প্রথম প্ল্যানিংয়ের প্রথম ধাপই হচ্ছে যে তাকে কিভাবে রিস্ক ফ্রি ফিল করাবেন, সে যেন কোনোভাবে রিস্ক ফিল না করে। এবং যে কারণে দেখেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ক্যাশ অন ডেলিভারি, এটা কিন্তু এই যে রিস্ক ফ্রি করানোর জন্যই, যে ভাই তোমার আগে টাকা পাঠানোর দরকার নেই। সারা দুনিয়াতে কি হয়, যাকে পেমেন্ট করে দেয় প্রোডাক্টের মতো চলে আসে। আর আমাদের দেশে কি, শুধু আমাদের দেশে না, হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কি, যে ভাই আপনার প্রোডাক্ট কেনার মানে কিনতে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, আপনার হাতে যাবে, আপনি নাইরে চাইরে ভালো করে দেখবেন, কাজে কামে কথায় মিল পাইলে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দিন। এইটা কিন্তু একটা ম্যাসিভ স্টেপ, এবং এই স্টেপটা না হলে বাংলাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোনোভাবে ই কমার্স ইন্ডাস্ট্রি দাঁড়াইতো না কিন্তু, ঠিক আছে। এই যে এখানে কি করছে, এলিমিনেট রিস্ক করে দিচ্ছে, রিস্কটাকে এলিমিনেট করে দিচ্ছে। এরকম আপনার কাস্টমার বা কনজিউমার বা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট কিভাবে হচ্ছে যে সে রিস্ক ফ্রি ফিল করবে, সেই মেকানিজমটা আপনার সবার আগে বানাইতে হবে। দেন আপনার আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। কীভাবে এই আর্জেন্সি ক্রিয়েট করা যায়, এই আর্জেন্সি ক্রিয়েট করতে গিয়ে আবার আপনি এমন কিছু করতে পারবেন না যাতে কিনা আপনি হাসির পাত্র হয়ে যান। ধরেন মানে গত মাসে দেখছিলাম কোনো একটা কোর্স, ওদের অ্যাড প্রতিদিনই সামনে আসে, আর প্রতিদিনই দেখি অ্যাডের মধ্যে লেখা আজকেই শেষ দিন, এবং এইভাবে টানা 1 মাস দেখে গেছে আজকেই শেষ দিন।
তো এই ব্র্যান্ডটা হাসির পাত্রে পরিণত করছে না নিজেদেরকে। সেটাই। আজকেই শেষ দিন দেখে হচ্ছে যে একজন খুব গুরুত্ব দিয়ে আজকেই হচ্ছে যে রেজিস্ট্রেশন করে ফেললো, পরের দিন সে যদি দেখে আজকেই শেষ দিন, তার আরো 10 দিন পর যদি দেখে আজকেই শেষ দিন, সে কি নিজেকে প্রতারিত বোধ করবে না? স্বাভাবিক এটা, ঠিক আছে? ওই ব্র্যান্ডের প্রতি আর বিশ্বাস থাকবে না, বিশ্বাস থাকা সম্ভব না। আর থার্ড হচ্ছে যে ফোকাস অন ROI। ধরেন আপনি কোনো একটা কিছু বেচতে গেছেন, কাউকে বলছেন যে ভাই এই জিনিসটা নেই, তার প্রথম কথা কি আসবে? ভাই এটা দাম কত? তার ফোকাসটা কিন্তু থাকে দামের দিকে। ইভেন আমরাও যখন কোনো কিছু কিনতে যাই, আমাদের ফোকাস কিসের থেকে জায়গা থাকে? দামে থাকে, কিতনা লাগেগা, রাইট? তো আপনার কাজ হচ্ছে যে গডফাদার অফারে এই যে তার ফোকাসটা দাম থেকে সরিয়ে ROI-তে নিয়ে আসা, যে ভাই আপনি হচ্ছে যে 1 কাপ কফির দাম যে 800 টাকা, এইটার দিকে তাকায়েন না, আপনি এটা এনভায়রনমেন্টটা দেখেন, এটা পশনেসটা দেখেন, রিয়েল কফিটা পাচ্ছে, অ্যারোমাটা দেখেন, আপনার ওই মোমেন্টটা দেখেন, আপনার এই ফিলিংসটা দেখেন, সব কিছু দেখে শুনে দেখবেন যে 800 টাকা অনেক কম মনে হচ্ছে। রাইট, তার ROI, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই জায়গাটা তার এই ফোকাসটা তার প্রাইসের থেকে সরায় নিয়ে এসে রিটার্ন অন ইনভেস্টমেন্টে দেখানো এবং তাকে কনফার্ম করা, রিকনফার্ম করা এবং তাকে ফিল করানো যে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, মিনিমাম কয়েক গুণ, মিনিমাম কয়েক গুণ। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, শুরুতেই আপনার সেল ক্লোজ হয়ে যাবে। আমরা মনে করি কি যে আমরা অফার করতেছি, নেগোসিয়েট করতেছি, তারপর গিয়ে সেল ক্লোজ হচ্ছে, আগে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, তারপরে এঙ্গেজমেন্ট হচ্ছে, তারপর গিয়ে সেল ক্লোজ হচ্ছে। না, সেল কিন্তু শুরুতেই ক্লোজ হয়ে যায়, বাকিটা জাস্ট প্রসেস। কারণ একটা জিনিস আপনার বুঝতে হবে, আমরা কিনি ইমোশনালি, আমরা 99% ক্ষেত্রে ইমোশনালি কিনে বাদবাকি জিনিস মানে কিনা ডিসিশন নিয়ে নেই ইমোশনালি, দেন এই ইমোশনটাকে জাস্টিফাই করার জন্য বাদবাকি অপশন খুঁজি। তো একজনের সামনে যখন প্রোডাক্ট বা সার্ভিসটা যাচ্ছে, তাকে যখন অ্যাপ্রোচ করা হচ্ছে, 95% ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্রোচের সাথে সাথেই ওনার ভিতরে সাবকনসিয়াস মাইন্ড ডিসিশন নিয়ে নেয় যে এটা সে কিনবে কি কিনবে না, দেন কনসিয়াস মাইন্ড ক্যালকুলেশন করে, জাস্টিফিকেশন করে, সব কিছু করে হচ্ছে যে ওই সাবকনসিয়াস মাইন্ডকে মানে ওকে শান্ত করার জন্য, বা ওর সামনে রিজনিং পেশ করে, তারপর সে ডিসিশন নেয়, তারপর সে কেনে। বাইরের ক্ষেত্রে মনে হয় যে আগে সে সিমিংলি মনে হচ্ছে সে আগে সমস্ত কিছু শুনতেছে, বুঝতেছে, ডিসিশন নিচ্ছে, তারপর সে কিনতেছে, কিন্তু তার ইন্টারনাল ইন হিজ অর হার ডিপ মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড আগেই ডিসিশন নিয়ে বসে থাকে ও কিনবে কি কিনবে না। দ্যাট মিনস সেল শেষে গিয়ে ক্লোজ হয় না, সেল শুরুতেই ক্লোজ হয়। অতএব অ্যাপ্রোচ করার আগে অ্যাটলিস্ট তার এই 3টা জিনিস, তার রিস্কটাকে এলিমিনেট করা, তার আর্জেন্সিটাকে তৈরি করা এবং তার ROI-তে সে কীভাবে ফোকাস করবে, এই 3টা প্রিপারেশন নিয়ে যখন আপনি এইটার অ্যাপ্রোচে যাবেন, তখন সেল আপনার ক্লোজিংয়ের রেট অনেক বেশি হয়ে যাবে। আপনার এই মাসেই যে বইটা আসতেছে সেলসের কালাজাদু, সো এই বইটা নিয়ে যদি বলেন এবং এখানে কি কি বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, যদি অল্প করে যদি বলেন অন্তত। সেলসের কালাজাদু বইতে আসলে আমি সাইকোলজির এই কমন জিনিসগুলোতে, কারণ সাইকোলজি তো একটা বিশাল সেক্টর, আমি নিজেও সাইকোলজির একজন মানে বলতে পারেন একেবারে বেসিক লেভেলের একজন স্টুডেন্ট, প্রতিনিয়ত শিখছি। কিন্তু একজন মার্কেটার হওয়ার সুবাদে সাইকোলজি ছাড়া তো মার্কেটিংয়ের আসলে এক কদমও ফেলা সম্ভব না। একজন মার্কেটার হওয়ার সুবাদে এবং স্পেশালি একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়ার সুবাদে আমি দেখেছি যে সাইকোলজির যে এলিমেন্টগুলো ব্যবহার করে আমি এবং আমার মতো হচ্ছে যে অসংখ্য সফল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টরা অসংখ্য ব্র্যান্ডকে, কোম্পানিকে, প্রোডাক্টকে, সার্ভিসকে সারা বিশ্বজুড়ে এস্টাবলিশ করেছেন। তাদের মধ্যে কমন যে প্যাটার্নগুলো আছে, কমন যে সাইকোলজিক্যাল ইস্যুসগুলো আছে, যে ইস্যুসগুলোকে আমলে নিয়ে কাজ করতে হয়, এরকম 15 থেকে 20টা সাইকোলজিক্যাল হচ্ছে যে ইস্যু আমি হচ্ছে যে গুছিয়ে নিয়ে এখানে এনেছি, যাতে করে আপনারা এইটাকে হচ্ছে যে একেবারে পড়ার সাথে সাথেই এটাকে হচ্ছে যে অ্যাডপ্ট করে নিতে পারেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার মার্কেটিংয়ে, যাতে করে হচ্ছে যে আমরা চমৎকারভাবে আমাদের সেলস গ্রোথ
এবং হচ্ছে যে মার্কেটিং, ব্র্যান্ডিং প্রত্যেকটা জায়গাতেই আমরা হচ্ছে যে চমৎকার রেজাল্ট পেতে পারি। আশা করি এই বইটা কেনার আগের আপনার সেলসের গ্রোথ এবং এই বইটা কিনে পড়ে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারলে তারপরের সেলস গ্রোথ অনেক অনেক ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এবং এই বইটা পড়ার আগে আপনি মার্কেটিংকে, বিজনেসকে এবং হচ্ছে যে সেলসকে যেভাবে দেখতেন, যেভাবে কন্টেন্ট তৈরি করতেন, আর যেভাবে হচ্ছে যে এগুলোকে প্রমোট করতেন প্রোডাক্ট বা সার্ভিসকে, এই বই পুরোটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার টোটাল থট প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। এবং আমার একটা ভয় আছে ভাই, যে এই বইটা পড়ার পরে অনেকেই হয়তো বা আমাকে অভিযোগ করবে যে কোন দুঃখে এই বই আগে লেখেন নাই। সেটাই যেন হয়, সেটাই যেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই আর কি, এর বেশি আর কিছু এই মুহূর্তে বলতে চাচ্ছি না আর কি। সো থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। আজকের পডকাস্ট থেকে সবাই সেলসের সাইকোলজি, সেলস এবং মার্কেটিংয়ে সাইকোলজি কীভাবে ব্যবহার করবে সেই সম্পর্কে জাস্ট কিছু টাস্ক তারা পাইছে। আমরা এটার উপরে একটা সিরিজ পডকাস্ট আপনার সাথে মেক করব। ইনশাল্লাহ, আশা করি নেক্সট ইনশাল্লাহ, উইকে বা এই মাসে আরও কয়েকটা পডকাস্ট আমরা দিতে পারবো, ইনশাল্লাহ। যেখান থেকে আমাদের অডিয়েন্সরা মার্কেটিং, সেলস এবং বিশেষ করে ফেসবুক রিলেটেড মার্কেটিংগুলোও আরও অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।